দিয়ে দিতে বইলো। ও আচ্ছা, পোলাপান রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভে চলে গেছো। আমরা আছি লাইভে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি অবস্থা পোলাপান, কেমন আছেন আপনারা? একটু জানান তো ভাইরে, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর যারা হচ্ছে তোমরা জয়েন করেছো, তোমরা একটু মেসেঞ্জার গ্রুপে ওই লিঙ্কটা দিয়ে দাও, বাকিরা জয়েন হয়ে যাবে আর কি। একটু দিয়ে দাও, বাকিরা জয়েন হয়ে যাইতে পারবে। আমি একটু দেখি আমরা আছি কিনা। ওয়ালাইকুম সালাম, ফাতিমা ইসলাম। আজকে আপনার সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কেমন আছেন ভাই? আমি ভালো আছি, কেমন আছেন আপনি একটু জানাবেন। আপনি সবাই একটু জানাবেন কেমন আছেন, কি অবস্থা, পড়াশোনা হচ্ছে কিনা। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস না, আজকে হচ্ছে আমাদের 04 ক্লাস নাম্বার 04। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসো, আমরা পড়াশোনা শুরু করে দিব। এখন একটু বলো, সবাই একটু বলো তোমাদের পড়াশোনার কি খবর। তোমাদের কিন্তু ওই দিন আমি বলছিলাম যে শুধু ভাইয়ের ক্লাস করলা তাহলে কিন্তু হবে না। আমি আশা করি ক্লাসে তোমাদেরকে খুব ভালো করে পড়ানোর চেষ্টা করি, কিন্তু ভাই তোমার কিন্তু দিন শেষে পড়াটা তোমার, ঠিক আছে? তোমার কিন্তু পড়াটা ওইটা তোমার পড়াশোনা করা লাগবে। আমি তোমাকে বলে দিছি যে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট তুমি 2 থেকে 3 বার খাতা পারো। কতক্ষণ লাগে? ধরো 3টা ক্লাস আমাদের হয়েছে, 3টা ক্লাসে আমি যদি তোমাকে কোনো ভুল না করি, তুমি যদি তোমার খাতাটা জাস্ট পড়ো, একবার রিডিং পড়ো পুরোটা, 3টা ক্লাসে কতটুকু হবে? 30 মিনিট, হায়েস্ট 35-40 মিনিট লাগবে। আজকে রাতে পড়ে জানাও যে 35 মিনিটের উপর লাগে কিনা। তাহলে 35 মিনিটসে তুমি একবার পুরো খাতা রিভিশন দাও না, এটা তোমার জন্য ভালো হবে। যারা মনে করো মানে যাদের প্ল্যান নাই যে আমি ইংরেজি দাগাবো না, যাদের প্ল্যান আছে যে আমি ইংরেজি দাগাবো না, তোমরাও দেখবা পরীক্ষার হলে প্রশ্ন দেখে তোমার মন চাইবে ইংরেজি দাগানোর জন্য। এই সিচুয়েশনটা আমি তোমাদের তৈরি করে দিব আর কি, ঠিক আছে? অলরেডি দেওয়ার চেষ্টা করতেছি। তো দাঁড়াও, আমরা শুরু করে দিব। এই পোলাপান, তোরা একটু বলতো কে কোথায়, কার বাসা কোন জেলায়, এটা একটু দেখি। কার বাসা কোন জেলায় দেখি, আমাদের কিন্তু পরিচয় হয় নাই। হ্যাঁ, একটা পোলাপান একদিন জিগাইলি না যে ভাই আপনার বাসা কোথায়, একটু কী করেন না করেন। তোরা একটু বল যারা আছিস, কে কোন জায়গার, আমি একটু দেখি আমাদের আশপাশের কেউ খুঁজে পাই কিনা। এরপরে আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, জাস্ট একটু কমেন্টসগুলো দেখি। জামালপুর, তারপর কোথায়, বাকিরা কই? নীলফামারী, নাটোর, সব উত্তরবঙ্গে। নাটোর, রাজশাহী। আচ্ছা, আমার তো ভাষা শুনে বোঝা উচিত আমি কোন জায়গার। গাইবান্ধা, দিনাজপুর, এই সব উত্তরবঙ্গের আপনারা না? ও, আমার এলাকার আশপাশে শুধুমাত্র ওই যে একজন জামালপুরি পাইলাম। ঠিক আছে, জামালপুরে সেই বিখ্যাত কলেজের নাম কি জানি, আরে ভুলে গেলাম। এই বিখ্যাত কলেজটা যেন কি? আচ্ছা, আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আমার বাসা হচ্ছে নেত্রকোনা, ওকে। এই তো দিনাজপুর, আমরা সবাই উত্তরবঙ্গের মানুষের সাথে থাকি নাকি? ওকে, সবার জন্য অসম্ভব শুভকামনা। আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে ভার্ব নিয়ে। পৃথিবীর সব কিছু যেটাকে কেন্দ্র করে হয়, পৃথিবীর যা কিছু ইংরেজি গ্রামারের, ইংরেজি ভাষার যা কিছু, মানে যে জিনিসটাকে কেন্দ্র করে সব কিছু ঘটে, সেটার নাম হচ্ছে ভার্ব। সেটার নাম হচ্ছে কি? ভার্ব। এই যে বিখ্যাত আশেক মাহমুদ, আশেক মাহমুদের আমার অনেক বন্ধু ছিল, বুঝছো? এই যে শ্রীপর্ণা, আমি তো সৈয়দ নজরুলের স্টুডেন্ট। সো হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস
আমার কিন্তু হচ্ছে আশিক মাহমুদের বন্ধু মানে ওরা ছিল আর কি, এবং ওদের মুখ থেকে আমি এই কলেজের নাম মূলত শুনছি, এবং ওরা এই কলেজের পোলাপান অনেক ভালো করে। ওকে, যাই হোক, এখন ভার্সিটিতেও আমার অনেক বন্ধু বান্ধব আছে আশিক মাহমুদের। তাহলে আমাদের পড়াশোনা ছিল ভার্ব নিয়ে। সবাই রেডি? খাতা নিয়ে রেডি? খাতা নিয়ে রেডি কিনা একজন একটু বলে দাও যে ভাই রেডি। তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাবো। প্রথম কথা হচ্ছে আমরা আলোচনা করবো কি নিয়া? ভার্ব নিয়া। আমরা আলোচনা করবো হচ্ছে কি নিয়া? ভার্ব নিয়া। এই হচ্ছে আমাদের ভার্বস। এটা হচ্ছে আমাদের মূলত প্রধান জিনিস। এই ভার্বকে কি বলা হয়? এই ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্ট। যেমনি লিখি এমনি লিখবা। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। দেখেন আমরা তাহলে কি করব? ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে হার্ট অফ আ সেন্টেন্স। ভার্ব যেমন লিখে এমনি HEART, হার্ট অফ আ সেন্টেন্স। বাক্যের কি বলা হয়? বাক্যের হৃৎপিণ্ড বলা হয় কাকে? ভার্বকে। 2 নম্বর করা হচ্ছে ভার্বের ডেফিনেশন কি। আমরা জানি কোনো কিছু করাকেই সাধারণত কি বলা হয়? ভার্ব বলা হয়। ডেফিনেশন আমরা একটু চেঞ্জ করব। আমরা লিখব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, তারপর হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায়, তাদেরকে সাধারণত আমরা কি বলবো? ভার্ব বলবো। আমরা প্রথম পাইছি ভার্বকে বলা হয় বাক্যের হার্ট বলা হয় ভার্বকে। আর 2 নম্বর পাইলাম আমরা যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া কিংবা থাকা বোঝায় তাদেরকে আমরা কি বলে থাকি? ভার্ব বলে থাকি। এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। আমরা যেটা সবসময় ভুল করতাম, যে আমরা শুধু বলতাম যে কোনো কিছু করাকে ভার্ব বলে। না বাবারা, সবসময় কোনো কিছু করলেই ভার্ব হবে না। অনেক সময় থাকা বা হওয়া অর্থেও ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এটা আমাদের ভার্ব নিয়ে প্রধান কথা। এখন ভার্বের ক্লাসিফিকেশন যাব আমরা। আজকে আমাদের পড়াই হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। এবং এই ভার্ব তুমি যদি না শিখো ভালো করে, শোনো, এই ভার্ব তুমি যদি ভালো করে না শিখো তাহলে তুমি রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়াবো কিচ্ছু বুঝতে পারবো না, আমারে গালিগালাজ করবা। 2 নম্বর হচ্ছে আমি যখন তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো কিচ্ছু বুঝবা না, আমাকে গালিগালাজ করবা। ঠিক আছে? আমি যখন তোমাকে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে কথা বলবো তোমার এই জিনিস লাগবে। আমি যখন তোমাকে টেন্স পড়াবো তোমার এই জিনিস লাগবে। সো আজকের ক্লাস হচ্ছে যতগুলো ক্লাস ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং নাম্বার বাংলাদেশের সব জায়গাতেই 3। তারপরে হাজিদানেশ যদি হয়ে থাকে, হাজিদানেশের মতো ইউনিভার্সিটি, তাহলে সেখান থেকে 4ও আসতে পারে। অ্যারাউন্ড, কানেক্টেড। ঠিক আছে? তাহলে আমরা ভার্বটা ক্লিয়ার করে শিখবো। প্লিজ না বুঝলে সুন্দর করে বলবা যে ভাই বুঝি নাই, প্রশ্ন করবা। আমি ডেফিনেটলি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই? তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এখন ভার্বকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করছি। এই কথাগুলো কোথাও পাবা না, একমাত্র রায়হান ভাই এই কথাগুলো বলতেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম বই এইসব কথা তুমি পাবা না। 1 নম্বর কথা হচ্ছে ভার্বের আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, তাহলে আমরা প্রথম ভার্বে যে ভাগ করছি, দেখো তোমাকে একটু শিখাই এই জিনিসটা, জাস্ট শেখানোর জন্য বলতেছি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, তোমরা নামই শোনো না অনেকে। আর একটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। একটা ভার্বের নাম হচ্ছে কি? অ্যাকশন ভার্ব। আমরা সর্বপ্রথম ভার্বকে 2টা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা অ্যাকশন নন অ্যাকশন ভার্ব। এটা কেমন বলতো? কাজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে রে? কাজের ভিত্তিতে ভার্ব এই 2 ধরনের হইতে পারে। এটাকে আমরা বলতেছি অ্যাকশন ভার্ব, এটাকে আমরা বলতেছি নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে কি? যারা সরাসরি কাজ করে। অ্যাকশন, আমি তোমার নাকশা ফাটাই ফেললাম, টুস, এই যে আমি তোমার নাকশা ফাটাই ফেললাম, আমি কাজ করলাম, তাহলে এটা কিন্তু কাজ করছি। এই ভার্বটা হচ্ছে অ্যাকশন। তার মানে পাঞ্চ হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এখন ধরো আমি কথা বলতেছি, আমি কিন্তু কাজ করতেছি, সো এটাও কিন্তু একটা অ্যাকশন ভার্ব। আবার তুমি দৌড়তেছো, তুমি কিন্তু কাজ করতেছো, তোমার স্টেমিনা খরচ হচ্ছে, এটা কিন্তু অ্যাকশন ভার্ব। আবার তুমি ঘুমাইতেছো, আমরা জানি কি ঘুমাইলেও ঘুমানোও কাজ, খাওয়াও কাজ, বসে থাকাও কাজ, সব কিছু কাজ। কিন্তু অ্যাকশন নন অ্যাকশন ভার্বের মধ্যে বলতেছে তোমার যে ঘুমানো কোনো কাজ না, কারণ ঘুমাইতেছে এখানে আলটিমেটলি তোমার বডির খুব একটা ক্যালোরি যে নষ্ট হচ্ছে জিনিসটা এরকম না। সো এদেরকে বলা হয় নন অ্যাকশন ভার্ব। তাহলে আমরা তোমাকে ডিরেক্টলি বলতেছি যে ভাই সকর্মক অকর্মক পরে ওটা হচ্ছে আমার ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। ওকে, ওইখানে আমরা যাবো, আজকে সব আলোচনা করবো। আজকে তোমাদের ভার্বের আমি গোষ্ঠী উদ্ধার করে দিব। এবং রায়হান ভাই চ্যালেঞ্জ নিয়ে বলতেছে এর আগে এবং এর পরে এরকম ভার্বের ক্লাস করো নাই আর করবা না। ওকে, দেখো তাহলে অ্যাকশন ভার্বটা কি? যারা সরাসরি কাজে অংশ নেয়, একটু লিখে ফেলো, যারা সরাসরি কি করে রে? কাজে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা অ্যাকশন ভার্ব বলতেছি। যেমন
আমি তোমাকে বললাম ওয়াক, তুমি হাঁটতেছো, এটা একটা অ্যাকশন ভার্ব। আমি বললাম পাঞ্চ, তোমার নাকশা আমি ফাটাইতেছি, এটা ধরো একটা অ্যাকশন ভার্ব। তুমি বললা যে তুমি বললা কি রিড, তুমি পড়তেছো, এটা অ্যাকশন ভার্ব। আর নন অ্যাকশন ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বগুলো হচ্ছে কাজে অংশগ্রহণ করে না। আমি তোমাকে বললাম আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এখন একটু অনুগ্রহ করে বলো তো, এখানে এম দ্বারা তুমি কোন কাজটা করলা, কোন মহাভারত রসুদ্ধ করলা? এখানে এম কি? আই হচ্ছে একটা প্রোনাউন মানে সাবজেক্ট, এটা হচ্ছে একটা ডিটারমাইনার্স, এটা হচ্ছে একটা নাউন। তাহলে এমটা এখানে অবশ্যই ভার্ব, মেইন ভার্ব। তাহলে সে যদি এখানে ভার্ব হয়, তাহলে এখানে এম দ্বারা কোন কাজটা করছে? তুমি বলতেছো আই এম এ স্টুডেন্ট, এখানে এম কোন কাজটা করছে আমার একটু বুঝাও। তুমি বলতেছো যে হি ওয়াজ আ ডক্টর, এখানে ওয়াজ দ্বারা তুমি কি কাজটা করলে আমার একটু বুঝাও। তুমি বললা আই হ্যাভ আ খ্যাট, কি বললা? যে আই হ্যাভ আ খ্যাট, আমার একটা বিলাই আছে। এখন হ্যাভ দ্বারা তুমি কি কাজটা করলে আমার একটু বোঝাও। তার মানে এটা দ্বারা তুমি কোনো কাজ করো নাই। যেহেতু তুমি কোনো কাজ করো নাই, তার মানে তুমি অ্যাকশানে যাও নাই, তুমি অ্যাকশানে গেছো না, বিধায় এটা ভার্ব, কিন্তু সেটা নন অ্যাকশন ভার্ব, মানে অ্যাকশানে সে যাবে না। তাহলে আশা করি আমি অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব তোমাকে বুঝাইতে পারছি। একজন একটু ক্লিয়ার বলে দাও যদি বুঝে থাকো, নাহলে প্রশ্ন করো। তার মানে যে সমস্ত ভার্ব তুমি কাজে সরাসরি অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো অ্যাকশন ভার্ব, আর যে সমস্ত ভার্ব কাজে অংশগ্রহণ করবে না, এই যে হওয়া বুঝাইছে, থাকা বুঝাইছে, তাহলে এদেরকে আমরা বলি নন অ্যাকশন ভার্ব। আর তোমাদেরকে অ্যানাউন্সমেন্টটা বলছিলাম যে লিঙ্ক, মানে তোমরা যে কেউ একজন মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা কপি করে দিয়ে দাও একটু, বাকিরা যেন ইজিলি জয়েন হয়ে যাইতে পারে। আরেকটা জিনিস তোমাকে বলছিলাম যে তোমরা যারা শুধু আমার সাথে ইংরেজি সুন্দর ভালো ভালো ইংরেজি এবং তোমরা ইংরেজির উপর থাকতে চাও, ধরো এখানে ক্লাস কয়টা, এখানে ধরো তোমাদের ক্লাস ইংরেজি 1 সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন পর পর একটা ক্লাস, কিন্তু আমি রেগুলার তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। তোমাদেরকে আগেও বলছিলাম, আজকে আবারও বলতেছি একটু, তোমরা যারা যারা এখনও পোস্ট মডার্ন ইংলিশের সাথে জয়েন হও নাই, তোমরা একটু ভাইয়ের সাথে জয়েন হয়ে যাবা, তোমরা একটু ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবা, কারণ এটার মধ্যে আমি তোমাদের জন্য প্রতিদিন শুধুমাত্র অ্যাডমিশন বেসড ভিডিওগুলো দিব। তোমরা অল্প করে ইজিলি ট্রিক্স সহকারে প্র্যাকটিসের উপর থাকলা, ঠিক আছে? এটা তোমরা জানো অলরেডি, অনেকেই কানেক্টেড, তোমরা ফেসবুকে এটা পাবা, তোমরা ইউটিউবেও পাবা, সার্চ দিলেই তোমাদের চলে আসবে। সো ভাই তোমাদের সাথে সব জায়গাতে কানেক্টেড। আমি 10 দিনের 15 দিনের জন্য ক্লাসের অনুপস্থিত থাকলেও ওইখানে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারবা, আমাকে মেসেজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আশা করি তোমাদেরকে এই বিষয়টা আমি বুঝাইতে পারছি। তাহলে জীবনের প্রথম তোমাকে একটা জিনিস আমি শিখাই দিলাম যে ভার্ব মানেই কোনো কিছু করা না, কোনো কিছু না করলেও ভার্ব হয়। ওই যে আই লাভ সখিনা, ধরো তুমি বলতেছো ইউ লাভ ইউর খালাতো ভাই বা ইউ লাভ ইউর খালাতো বোন, এখানে এই যে তুমি লাভ দ্বারা তুমি কামটা কি করছো, তুমি কোনো কাজ করছো এখানে না, তুমি কোনো কাজ করো নাই। সো লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে এখানে নন অ্যাকশন ভার্ব। জাস্ট তোমাকে আমি বিষয়টা শিখে রাখলাম, একটা চূড়াই বুদ্ধি লিখে নাও। নন অ্যাকশন ভার্ব কারা হয়? নন অ্যাকশন ভার্ব হয় মূলত বি, হ্যাভ, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরা সাধারণত তোমার নন অ্যাকশন হয়ে থাকে। এটা একটু জাস্ট লিখে রাখো, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে কি হয়ে থাকে? নন অ্যাকশন ভার্ব হয়ে থাকে। আজকে আমরা ডিটেল আলোচনায় যাবো না, তোমাকে শুধু আমি ভার্বগুলো শেখাবো আজকে, সকল ভার্বের গোষ্ঠী উদ্ধার করবো। তাহলে নন অ্যাকশন ভার্ব সাধারণত কারা হয়? হ্যাভ ভার্বগুলো হয়, বি ভার্বগুলো হয়, আর লিঙ্কিং ভার্বগুলো হয়। সকল ভার্ব আমি তোমাকে আজকে শেখাবো। অলরেডি তোমরা ইন্টারমিডিয়েটে এটা পড়ে আসছো, যখন তোমরা তোমাদের টিচাররা ইন্টারমিডিয়েটে যখন সাবজেক্ট এগ্রিমেন্ট পড়াইছে, হ্যাঁ, তখন তোমাদেরকে সুন্দর করে বা রাইট ফর্ম ভার্বস টপিকেই ছিল। সো এখানে তোমাদের কিন্তু ভার্বের লিস্ট ওরা পড়াইয়া দিয়েছে। ওকে, তাহলে আমাদের এটা শেষ। চলো আমরা এখন পরবর্তীতে আমাদের কি আছে আমরা একটু দেখি। তাহলে আমাদের গেল এইটা, কাজের উপর ভিত্তি করে যে দুই ধরনের ভার্ব গেলো, অ্যাকশন, নন অ্যাকশন। এখন তোমরা যেটা জানো, এখন আমরা কি লিখবো? ভার্বের একটা টেবিল বানাবো আমরা সবার আগে, যেটা তোমরা যেটা জানো সেটা আমরা লিখবো আজকে ভার্ব। আবার লিখবা নতুন একটা পেজ নাও, সবাই নতুন একটা পেজ নাও, নিয়া তোমরা লিখবা কি? ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। প্রধানত কয় ভাগে ভাগ করছি রে? ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। একটা আমরা বলতেছি কি? ফাইনাইট ভার্ব, আর এদিকে আমরা বলতেছি কি রে? নন ফাইনাইট ভার্ব। তোমরা এটা অনেকেই জানো, অনেকের খাতায় আছে, আমি যেভাবে লিখতেছি হুবহু এমনি লিখবা, হুবহু ভাই যেন লিখে এমনি লিখবা। ফাইনাইট ভার্বগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব।
অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অক্সিলিয়ারি বা প্রিন্সিপাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। কি রে? মোডাল। আবার অনেকে বলে মডাল, মডেল। মডেল কিন্তু পরিমণি, মডেল না, এটা মোডাল। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। আর প্রিন্সিপাল ভার্বগুলো কে? প্রিন্সিপাল ভার্বগুলো সাধারণত হয়, আজকে আমরা পড়বো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তোমরা যারা লিখো না একটা খাতা নেও, নিয়ে খাতা রাখি তুমি, ধরো আমি তোকে দেখাই, ওই যে এরকম আয়তের মতো করো, আয়তের মতো করে ধরো আমার বোর্ডটা যেরকম এরকম খাতাটাকে এরকম করবা, করে এখান থেকে এবার লেখা শুরু করো আর কি। যারা যেভাবে লিখো, পরে আমি তোমাদেরকে এটা আবার সুন্দর করে ছবিটা দিয়ে দিব না, তোমরা আবার নতুন করে নোট করে লিখবা, কিন্তু আবার তোমাকে সিস্টেমটা আমি দেখাচ্ছি। হুবহু এবার লিখো, হুবহু লিখো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, কজিটিভ। আরও অনেক আছে, কপিউলেটিভ, ফ্যাক্টরি, দরকার নাই। আমরা এই চারটা তোমাদেরকে মোটামুটি শেখানোর চেষ্টা করব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, কজিটিভ ভার্ব, এদের সাধারণত এরা হয় প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে তিনটা। কয়টা? প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে তিনটা। একটা হচ্ছে বি ভার্ব, তোমরা যেটাকে বলো টু বি, আর একটা হচ্ছে টু ডু, অর্থাৎ তোমরা যেটাকে বলছো ডু ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব, তোমরা যেটাকে বলছো টু হ্যাভ ভার্ব। এরা হচ্ছে টোটাল প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে টোটাল 15টা। কয়টা রে? 15টা। প্রাইমারি অক্সিলিয়ারি টোটাল কয়টা রে? 15টা। এর মধ্যে বি হচ্ছে 8টা, বি হচ্ছে 8টা, ডু হচ্ছে 3টা, আর হ্যাভ হচ্ছে 4টা। এই হচ্ছে 15টা, মিলের নাম হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। এখন বি ভার্বগুলা কে কে রে? এই লেট হয়েছে, কোনো সমস্যা নাই, যেখান থেকে শুরু এখান থেকে লেখা শুরু করো, এখান থেকে লেখা শুরু করো। বি কে? বি হচ্ছে এম, ইজ, আর এরা প্রেজেন্ট। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট, ওয়াজ ওয়ার। তারপরে হচ্ছে বি, বিং, বিন। এই হচ্ছে 8জন। ডু ভার্ব হচ্ছে কি 3জন, ডু, ডিড, কেউ বলে ডান, না শোনা, রাইট হচ্ছে ডাজ। আর হ্যাভ ভার্ব হচ্ছে 4জন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। একটু সময় দিব, তোমরা লিখে ফেলবা, কোনো সমস্যা নাই। এই হচ্ছে 15জন প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির কাজ আমরা পরে তোমাদেরকে শেখাবো। মোডাল অক্সিলিয়ারি কারা? মোডাল অক্সিলিয়ারি হচ্ছে ওই সমস্ত ভার্ব যারা শুধুমাত্র হেল্প করে। যেমন আমরা কি বলি? ক্যান, কুড, উইল, উড, মে, might, shall, should. Can, could, will, would, may, might, shall, should. Have to, has to, had to. Have to, has to, had to. তারপরে কি? এম টু, ইজ টু, আর টু, বি টু, মানে এটাকে আমি বি টু বলবো, বি টু মানে এম টু, ইজ টু, আর টু আর কি, এখানে যাবে সবগুলাই। তারপরে নিড, ডেয়ার, had better, would rather, it, etc. এইগুলোকে আমরা বলি কি? মোডাল অক্সিলিয়ারি। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। দেখো আর লিখো, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। এখনো দেখো নন ফাইনাইট কিন্তু এখনো বাকি, দেখছো নন ফাইনাইট কিন্তু এখনো বাকি। এটা হচ্ছে ফাইনাইট ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। তাহলে নন ফাইনাইট কি? নন ফাইনাইট কি রে পোলাপান? সবাই বলবা যে লেখা টিকা হয়েছে কিনা, হচ্ছে কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা, বুঝতেছো কিনা। নন ফাইনাইট হচ্ছে আইজিপি। আর কিন্তু তোমাদেরকে বলছিলাম আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট আমরা একটু ভাগ করে ফেলি। তো নন ফাইনাইট আমরা 3 ভাগে ভাগ করবো। একটার নাম হচ্ছে কি? ইনফিনিটিভ, জিরান্ড,
পার্টিসিপল। পার্টিসিপল আবার কয় প্রকার রে? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের ওভারঅল ভার্বের আলোচনা। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আরেকবার রিভিশন দিয়ে দেখে ফেলো তো সব ঠিকঠাক আছে কিনা। এই বললাম ঠিক আছে? ঠিক আছে না? একজন বলে দাও তো ঠিক আছে কিনা, একজন বলে দাও সব কিছু ঠিক কিনা, লেখা হয়েছে কিনা। হইলে আমরা এখন প্রত্যেকটা ক্লাসিফিকেশন শিখবো, তোমাকে প্রত্যেকটা ভার্ব সম্পর্কে আমি ধারণা দিব, দেখো কত সুন্দর করে ভাই বুঝাই দেয়। ঠিক আছে, ওকে ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন চলো তাইলে আমরা 1 নম্বরে কি ছিল আমাদের, ছিল ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব নিয়ে আসলে খুব একটা আলোচনা করার দরকার নাই, তোমাকে আমি জাস্ট বলে দিই, এটা লেখার দরকার নাই। ফাইনাইট ভার্ব কি, এটা পরীক্ষা আসবে না। ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যারা তোমার সাবজেক্ট, পার্সন, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, তাদেরকে ফাইনাইট ভার্ব বলে, লেখার দরকার নাই। 2 নম্বরটা হইলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যারা পার্সন, সাবজেক্ট, টেন্স এরা চেঞ্জ হইলেও এটা চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে, সেটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। তাহলে সবার আগে আমরা যাবো কি প্রিন্সিপাল ভার্ব। এরপরে আমাদের কি আছে? প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সাধারণত যে ভার্বগুলো মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম কি? মেইন ভার্ব। একটু লিখে রাখো, একটু লিখে রাখো। আমরা প্রথমে কি দিয়ে যাবো? আমরা যাবো প্রিন্সিপাল ভার্ব দিয়ে। প্রিন্সিপাল ভার্বস, অপর নাম কি? মেইন ভার্ব। তোমরা কি বলো? মূল ভার্ব। অন্য কোনো আলাপ নাই। সাধারণত এরা কারা হয়? এরা সাধারণত হয় তোমার V1, ভার্বের V1, V2, কোনো কোনো ক্ষেত্রে ভার্বের V3। এরা সাধারণত কি হয়? প্রিন্সিপাল ভার্ব হয়। V1 আর V2 গুলো সাধারণত প্রিন্সিপাল ভার্ব হয়। আমি তোমাকে যদি বলি যে আই ওয়াক ইন দ্য মর্নিং, ধরো এটা প্রিন্সিপাল ভার্ব, যদিও এটা নন ফাইন ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু যদি প্রিন্সিপাল ভার্বের অপশন পরীক্ষায় আসে তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব দিব। কিন্তু প্রিন্সিপাল ভার্ব তোমার পরীক্ষায় আসবে না, এটা জানা তোমার দরকার নাই। এটা কখন তোমার জন্য জানা দরকার আছে? যখন আমরা হয়েছে বললাম না ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজ ক্লোজ আমরা যখন পড়বো তখন। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। অলসো এটা ট্রানজিটিভ ভার্ব। কি ট্রানজিটিভ ভার্ব? সরি, ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা ব্যাখ্যা দিব না, জাস্ট লিখে রাখো আর কি, এটা ইন্ট্রানজিটিভ। তাহলে প্রিন্সিপাল ভার্ব আমাদের গুরুত্বপূর্ণ না, শুধু জানাটা দরকার। আমাদের যেটা জানা দরকার এখানে আমরা যাবো। তাহলে এভাবে জাস্ট একটু লিখো, মেইন ভার্ব যা, মূল ভার্ব তা, প্রিন্সিপাল ভার্ব তা। হ্যাঁ, এই একই কথা আর কি, জাস্ট একটা এক্সাম্পল দেয় ওদের লিখে রাখো। এটা যে খুব বেশি ইফেক্টিভ জিনিসটা তা না। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে রায়হান ভাই স্কিপ করলো, ভাই মনে হয় পারে না, এই কারণে হচ্ছে তোমাকে জাস্ট দেখাই দিলাম আর কি, আর কিচ্ছু না, পরীক্ষায় আসবে না। তো জানে রাখলা যে V1 আর V2 গুলা কি হয়? প্রিন্সিপাল ভার্ব হয়। এরাই ফাইনাইট ভার্ব, এরাই প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে এই স্লাইড আমরা চেঞ্জ করলাম, আমরা মূল জায়গাতে যাব। সর্বপ্রথমে কি আসবে? ট্রানজিটিভ ভার্ব। কর্মের উপর ভিত্তি করে ভার্ব কয় প্রকার রে? কর্মের উপর ভিত্তি করে। কিসের উপর? কর্মের উপর। কর্ম মানে কি? অবজেক্ট। কর্মের উপর ভিত্তি করে ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। কর্মের উপর ভিত্তি করে ভার্ব হচ্ছে 2 প্রকার, ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। তাহলে এটা তোমরা জানো, এটা আলাদা করে লিখতে পারো, ওইখানে লিখে দিছিলাম। জাস্ট ওইখানে যে টেবিলটার মধ্যে লিখে রাখো কর্মের উপর, ঠিক আছে, এটা লিখে রাখতে পারো আর কি। তাহলে এখানে কি ছিল? ট্রানজিটিভ। বাংলা কি রে? সকর্মক। সকর্মক মানে যার কর্ম আছে। আরেকজন হচ্ছে ইন্ট্রানজিটিভ।
এটা কি রে? অকর্মক। অকর্মক। এই কথা থেকে তুমি বুঝে ফেললা যে সকর্মক কি, অকর্মক কি। অর্থাৎ অর্থাৎ যে সমস্ত ভার্বের, অনেক বইতে অনেকভাবে লেখা আছে ভাই, চুরাই বুদ্ধি পিচ্ছি করে তোমাকে বলে দিবে, এটা জাস্ট মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন হবে। এবার সাস্ট এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন হবেই। দেখো সকর্মক তার মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই দুইটা কথা জাস্ট তুমি মনে রাখবা। আমি তোমাকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এখন শিখাবো। এখন যদি বলতে পারো যে ভাই তাহলে মূল জিনিসটা কি হইলো, মূল ফোকাসটা কি হইলো? মূল ফোকাসটা হলো অবজেক্ট। তোমাকে অবজেক্ট চেনা লাগবে। এখন একটু বলো, নিজেকে নিজে প্রশ্ন করো যে রায়হান ভাই তোমাকে প্রথম ক্লাসে অবজেক্ট শিখাইছে কিনা। যদি আমি তোমাকে প্রথম ক্লাসে অবজেক্ট শিখাইয়া থাকি, যদি আমি তোমাকে প্রথম ক্লাসে অবজেক্ট শিখাইয়া থাকি, তাহলে এটা অ্যান্সার করা তোমার জন্য 2 সেকেন্ড, হায়েস্ট 3 সেকেন্ডের বিষয়। প্রশ্নটা পড়তে যতটুকু সময় লাগে। তাহলে এখন তুমি ধরতে পারবা মূল জিনিস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ তোমাকে একটা ভার্ব দিল, দেখলো এটার মধ্যে অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ। আরেকটা চূড়ায় বুদ্ধি শিখাই দিয়েছিলাম এই লিঙ্কিং ভার্ব পড়ানোর সময়। এখন তোমাকে আমি এক্সাম্পল দিলাম, যে হি রিডস সাম বুকস। ওকে, হি রিডস বুকস, কোনো সমস্যা নাই। আর তুমি বললা কি? যে আবার আমি তোমাকে বললাম যে হি রানস ফাস্ট। আবার তোমাকে বাক্য লিখলাম আমি, আই লাভ ইউ, তোমাদের সেই বিখ্যাত এক্সাম্পল। তাহলে এখন পরীক্ষায় যদি আসে যেখানে রিডসটা কোন ভার্ব, এখানে রানসটা কোন ভার্ব, এখানে লাভটা কোন ভার্ব, তোমাকে অপশনে দিছে ট্রানজিটিভ, দিল তোমাকে আইটিভি অর্থাৎ ইনট্রানজিটিভ, দিল তোমাকে এলভি লিঙ্কিং, দিল তোমাকে নান মানে একটাও না। তাহলে আমরা কেমনে অ্যান্সার করব? আমরা এটা ধরে 1 নাম্বার দিলাম, এটা ধরো 2 নাম্বার দিলাম, এটা ধরো 3 নাম্বার দিলাম। এখন আমার প্রশ্নটা কি? যেহেতু এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের প্রশ্ন আসছে আর লিঙ্কিং এর প্রশ্ন আসছে, তাহলে এখন আমরা একটু কি করব দেখব। তাহলে আমরা কি দেখব? যদি কোনো ভার্বের অবজেক্ট আমরা পাওয়া যাই, যদি কোনো ভার্বের আমরা অবজেক্ট যদি পাওয়া যাই, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত 100% কি? ট্রানজিটিভ। আর যদি কোনো ভার্বের অবজেক্ট আমরা না পাই, তাহলে সেটা ইনট্রানজিটিভ। তাহলে এখন তুমি 1 নাম্বারটা অ্যান্সার করে দেখো। অবজেক্ট কেমনে চিনবা শিখাই দিয়েছিলাম। ভার্বকে কি করা লাগে? হুম, কাকে এবং কি দ্বারা প্রশ্ন করা লাগে। যদি কাকে এবং কি দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যদি তুমি অ্যান্সার পাও, তাহলে সেটা হবে অবজেক্ট। তাহলে আমি যদি রিডকে প্রশ্ন করি কি পড়ে বই পড়ে, তাহলে তো অবজেক্ট আছে। অবজেক্ট যদি থাকে তাহলে রিডস কি রে? রিডস অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। দেখো ক্লিয়ার নাকি ভেজাল আছে? পরিষ্কার পানির মতো। 2 নাম্বারটা দেখো, হি রানস ফাস্ট। তাহলে আমি ভার্ব দৌড়ে, কি দৌড়ে? ফাস্ট, অ্যান্সার নাই। কাকে দৌড়ে? অ্যান্সার নাই। যদি অ্যান্সার না থাকে তাহলে সেটা কি? অর্থাৎ অ্যান্সার নাই মানে এটা অবজেক্ট না। আর যদি সেটা অবজেক্ট না হয় তাহলে ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর 3 নাম্বারটা কি? আই লাভ ইউ। আমি কাকে ভালোবাসি? কাকে? তোমাকে। তাহলে এটাও কি? ট্রানজিটিভ ভার্ব। দেখো বুঝাইতে পারছি কিনা। আর একটা চোরাই বুদ্ধি, ফাইনালি চোরাই বুদ্ধি। এখানে কি লিখবা? দেখা যায় রে, এখানে লিখবা হচ্ছে চোরাই বুদ্ধি। চোরাই বুদ্ধি কি? চোরাই বুদ্ধি হচ্ছে, তোমাকে ওই দিন লিখে দিয়েছিলাম, আজকে জাস্ট মনে করাই দিচ্ছি। যদি কোনো ভার্বের পরে যদি নাউন প্রনাউন থাকে, কি থাকে? নাউন অথবা প্রনাউন থাকে, তাহলে ওই ভার্বটার নাম কি? ট্রানজিটিভ ভার্ব। কোনো ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে এই ভার্বটার নাম কি? আইটিভি, ইনট্রানজিটিভ ভার্ব। আর কোনো ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই ভার্বটার নাম কি? এলভি, লিঙ্কিং ভার্ব। সবগুলো আগে লিখাই দিছিলাম, আজকে আবার লিখাই দিছি, হুবহু এমনি লিখো। তাহলে আশা করি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমি তোমার বুঝাইতে পারছি।
একজন একটু বলবা ক্লিয়ার কিনা, যদি কারো সমস্যা থাকে সেটাও বলবা, আমি আরেকবার বলে দিব। বাচ্চারা একজন বলো তো ক্লিয়ার কিনা, যদি সমস্যা থাকে তাহলে আমি আরেকবার বলে দিব, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনের দিকে এগাবো। তাহলে আমি মোরাল অফ দ্য স্টোরি আরেকবার বলতেছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা বলছিলাম যে ভার্ব হচ্ছে কোনো কিছু করা, সবাই খাতার দিকে তাকাও। ভার্ব হচ্ছে কোনো কিছু করা, থাকা এবং হওয়া বোঝাবে, সেটা হচ্ছে ভার্ব। এরপরে সর্বপ্রথমে আমরা বললাম যে ভার্ব কাজের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলো হচ্ছে যারা সরাসরি অ্যাকশনে যাবে, আমি তোমার নাকশা ফাটাইলাম, সে প্রতিদিন ভাত খায়, সে প্রতিদিন স্কুলে যায়, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আর নন অ্যাকশন ভার্বগুলো হচ্ছে যারা সরাসরি কাজে অংশগ্রহণ করবে না, যেমন হওয়া বা থাকা বোঝাবে, আই হ্যাভ আ খ্যাট, ইউ লাভ সখিনা, এখানে লাভ এবং হ্যাভ দ্বারা কোনো কাজ তুমি করো নাই, সো এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। এরপরে আমরা বলেছিলাম প্রিন্সিপাল ভার্বগুলা, প্রিন্সিপাল ভার্বের মূল কথা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করছি, এর মধ্যে কাজের উপর ভিত্তি করে আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করছি, না সরি, কর্ম থাকা এবং না থাকার উপর ভিত্তি করে, অর্থাৎ কর্মের উপর ভিত্তি করে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমটা ছিল আমাদের ট্রানজিটিভ ভার্ব, দ্বিতীয়টা ছিল আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদের লাস্টে একটা চূড়াই বুদ্ধি দিয়ে দিলাম, সেটা কি, আমরা দেখবো কোনো ভার্বের পরে নাউন প্রোনাউন আছে কিনা। যদি কোনো ভার্বের পরে নাউন প্রোনাউন থাকে সাধারণত সেটা ট্রানজিটিভ ভার্ব। আমরা দেখবো কোনো ভার্বের পরে অ্যাডভার্ব আছে কিনা বা প্রেপোজিশন আছে কিনা, অর্থাৎ অ্যাডভার্ব বা প্রেপোজিশন যদি থাকে, অ্যাডভার্ব বা প্রিপোজিশন হইতে পারে, অ্যাডভার্ব বা প্রিপোজিশন যদি থাকে সেটা কিয়ামত পর্যন্ত ইনট্রানজিটিভ ভার্ব। আর কোনো ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বলো বুঝছো কিনা বলো। এখন তাহলে আমরা দেখি একটা প্রশ্ন নিয়ে আমরা পারি। এখন এটা অ্যান্সার কর, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে লাভস মি নাউন প্রোনাউন আছে, তাহলে নাউন প্রোনাউন যদি থাকে বা বাংলা তুমি প্রশ্ন করো কাকে, আমাকে, তাহলে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এত আলাপ করারও কিচ্ছু নাই। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, এখানে বলতে শেল্টারটা না, টুকটা কোন ভার্ব, টুকটা কোন ভার্ব বলো। হি টুক শেল্টার কিনে 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 শেল্টার নেয়, তাহলে তো শেল্টার এখানে অবজেক্ট, আর শেল্টার যদি অবজেক্ট হয় তাহলে সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা দেখি হাফিং অ্যান্ড পুফিং, উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম। অ্যারাইভড এখানে কি ভার্ব, অ্যারাইভড এখানে কি ভার্ব, তাহলে আমরা বলছিলাম কি, যদি কোনো ভার্বের পরে প্রিপোজিশন থাকে অথবা অ্যাডভার্ব থাকে তাহলে চোরাই বদি দিয়ে সেটা কি হয় রে, সেটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হয়। দেখছো কত সহজ। তারপর দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি অ্যাডভার্ব, যদি অ্যাডভার্ব হয়ে রে শোনারা সেটা কিয়ামত পর্যন্ত ইনট্রানজিটিভ। এই দেখ পোলাপান, সহজ না বল, নাকশা ফাটায় ফেলো। হ্যাঁ, কেমন লাগে ইংরেজি, কেমন লাগে বল, এই বাচ্চারা ইংরেজি কেমন লাগে বলো। খুব কঠিন, সারা জীবন তোমাদের মানুষ শুধু ভয় দেখাইছে, খুব কঠিন ইংরেজি পোলাপান। আর তোরা যেগুলা এখনো আমার পোস্টমর্টমের সাথে কানেক্টেড না, তোরা আজকে অবশ্যই কানেক্টেড হয়ে যাবি। আমরা গিয়ে একসাথে মিলেমিশে পোস্টমর্টম করব। একদম যারা মেডিকেলে পরীক্ষা দেবো তোমরা তো করবো মানুষকে, আমরা করবো ইংরেজিকে, ঠিক আছে। হ্যাঁ এই তো ইংরেজি বাইরের ক্লাস করবা, খাতা পড়বা, তাহলে ইংরেজি ভালো লাগবে। আশা করি এভাবে ভালো লাগে তোমাদের, কারণ আমি মজা করে পড়ানোর চেষ্টা করি। প্লিজ ওয়াটার দ্য প্লান্টস, এখানে ওয়াটারটা কি, এটা বহুবার পরীক্ষায় আসছে, অ্যান্সার করতে বলো পান, অ্যান্সার কর। এখানে ওয়াটারটা কি, এই নাকশা ফাইটে গেছে নাকি, আল্লাহ।
তোদের সাথে সামনাসামনি দেখা হোক, আল্লাহ দেখ তোরা প্রত্যেকটা ভালো ভালো জায়গাতে চান্স পা, দেখা হবে তোদের ক্যাম্পাসে গিয়ে গিয়ে আড্ডা দিয়ে আসবো। আমি যে মজা সামনাসামনি, অনলাইনে তো অনেক কিছু বলা যায় না, সামনাসামনি ক্লাস করলে বুঝতে পারতি কী পরিমাণ ভালো লাগে। ওকে, যাই হোক, ভার এটা পরীক্ষা বহুবার আসছে। হ্যাঁ, এইবার হাজিদানের সমান হয়ে আসছে এটা, তাহলে এটা ভার্ব কেন হইলো ভার্ব? এখানে ওয়াটার মানে পানি দেওয়া, কি রে পানি দেওয়া। তাহলে এই জিনিসটাও আমাদের ইজি। ইউ মেক মি মেশিন। ওকে, তাহলে আমাদের মোটামুটি অনেক জিনিস আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাব। তাহলে আশা করি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ বুঝতে পারছি। এখন লিঙ্কিং ভার্ব, এই যে বহু মানুষের প্রশ্ন ছিল যে আমি নাকি লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো, লিঙ্কিং ভার্বের অনেক কিছু তোমাদেরকে আমি শিখাই ফেলছি। আজকে যার ভার্বগুলো লিখে দিব, আজকে যার কি করব, আজকে জাস্ট ভার্বগুলা লিখে দিব। লিঙ্কিং ভার্বস হচ্ছে ওই সমস্ত ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্বগুলো হচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে সেম, দুজনের মধ্যে লিঙ্ক স্থাপন করে। লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যারা হচ্ছে, আচ্ছা আমরা লিখে রাখি নাকি, যারা সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্বের পর কিন্তু অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট হয়। মনে আছে প্রথম ক্লাসে, যারা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে কি করে, সম্পর্ক স্থাপন করে, লিখে রাখো। যারা সাবজেক্ট এবং ভার্ব, হ্যাঁ, এই যে উম্মে হাবিবা, শ্রীপর্ণা সাহা, সঞ্জনা সেঞ্চুরি, সাবাস, নামটা সুন্দর তো, ইউনিক। শেখ স্বপন, তোমরা যারা বলছো সবার অ্যান্সারই হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটার কি পরিপূরক তোমরা বলতে পারো। লিঙ্কিং মানে কি, কমপ্লিমেন্ট মানে পরিপূরক ভার্ব, যাই হোক আমরা লিঙ্কিং ভার্ব শিখলাম। এখন তোমাকে যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এই ভার্বগুলো কারা। মনে রাখবা, পৃথিবীতে লিঙ্কিং ভার্ব ফিক্সড, পৃথিবীতে লিঙ্কিং ভার্বগুলো ফিক্সড। ট্রানজিটিভ ভার্ব যেমন ফিক্সড না, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব ঠিকই ফিক্সড। সরি, ট্রানজিটিভ ভার্ব ফিক্সড না, ইন্ট্রানজিটিভ ভার্ব ফিক্সড না, কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু ফিক্সড। ফাইনাইট ভার্ব ফিক্সড না, কিন্তু নন ফাইনাইট ভার্ব ঠিকই ফিক্সড। এরকম লিঙ্কিং ভার্বগুলো ফিক্সড। তুমি অলরেডি জানো লিঙ্কিং ভার্বের আমাদের কয়টা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার নাম্বার 1 আমরা জানি সাবজেক্ট, লিখে রাখো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন হইতে পারে। আমরা জানি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে। আমরা জানি সাবজেক্ট ভার্ব লিঙ্কিং ভার্ব প্লাস কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে এই যে তিনটা সাধারণ বিষয়, এই তিনটা সাধারণ বিষয় একটু তোমরা মনে রাখো, এই তিনটা সাধারণ বিষয় একটু তোমরা মনে রাখো আর কি। এই তিনটা বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আলাদা করে আমি আর একটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিলাম। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলা, এটা তোমাকে জানতে হবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো, তাহলে এলবি লিঙ্কিং ভার্বগুলো ফিক্সড বলছিলাম। লিঙ্কিং ভার্বগুলো তোমাকে একটা বাংলা কথা বলি, তোমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নাম শুনছো? পঞ্চ ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় রিলেটেড যে ভার্বগুলো না, এদেরকে সাধারণত লিঙ্কিং ভার্ব বলে। এদেরকে কেউ কেউ পারসেপশন ভার্ব বলে। কি বলা হয়? পারসেপশন ভার্ব বলা হয় এদেরকে। তবে এদের বহুল প্রচলিত ব্যবহার হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো জানি না। কি কি আছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়? হচ্ছে স্কিন, টাচ, তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার নোজ মানে হচ্ছে কি স্মেল, তারপর আমাদের আছে হিয়ার মানে হচ্ছে কান, তারপর আমাদের আছে কি, আর কি আছে, নাক, কান, টেস্ট, স্বাদ, জিহ্বা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি পঞ্চ ইন্দ্রিয়, যে 5টা ইন্দ্রিয় আছে, এদেরকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো তোমরা এখন লিখবা। তাহলে আমি তোমাকে একবারে বলতেছি, এইগুলো শিখলেই হবে। লুক, সিম, আমার সাথে সাথে লিখো, ফিল, অ্যাপিয়ার, বিকাম, লুক, সিম, ফিল, অ্যাপিয়ার, বিকাম, গেট, গ্রো, স্টে, টেস্ট, স্মেল, সাউন্ড, হিয়ার, অনেক সময় স্লিপ। লুক, সিম, ফিল, অ্যাপিয়ার, বিকাম, গেট, গ্রো, স্টে, টেস্ট, স্মেল, সাউন্ড, স্লিপ। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বি। বি কে কে রে? বি হচ্ছে 8 জন। 8 জন কয়জন? 8 জন। মানে 5 জন আমাদের জানাই লাগবে। এম, ইজ, আর,
ওয়াজ, ওয়ার, এরা হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্ব। মাঝে মধ্যে গু ভার্বটাও লিঙ্কিং হয়, হ্যাঁ এটা একটু মনে রাখবে, মাঝে মধ্যে গু ভার্বটাও লিঙ্কিং হয়ে থাকে। এই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, এগুলো মোটামুটি ফিক্স। তোমাদের এই জিনিসগুলো শিখলেই হয়ে যাবে। তাহলে লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা স্ট্রাকচারগুলো শিখলাম, আমরা 3টা স্ট্রাকচার শিখলাম, আমরা হচ্ছে তোমাদেরকে লিঙ্কিং ভার্বগুলো লিখে দিলাম। এখন তুমি যেটা মনে রাখা লাগবে যে লিঙ্কিং ভার্বগুলোর পরে সাধারণত কি বসে, কমপ্লিমেন্ট বসে। এটা তোমাকে আমি প্রথম ক্লাসে পড়াইছি। আর কমপ্লিমেন্ট কে হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, মাঝে মধ্যে নাউন হইতে পারে। নলেজ ইজ পাওয়ার দিয়ে আমরা পড়াইছিলাম, মনে আছে? মনে না থাকলে নাকশা ফাটায় ফেলবো, মনে আছে মনে হয়। টেস্ট, স্মেল, সাউন্ড, স্লিপ, ভার্ব, হায়ার, লুক, বিফা, বিকাম, গ্রো, ফিল, সাউন্ডস এটসেট্রা। হ্যাঁ এগুলো শিখলেই হবে, এগুলো শিখলেই হবে। এখন এই ভার্বগুলো তোমার মুখস্থ। যদি কোনো পরীক্ষায় এই ভার্বগুলো দেখো, অ্যান্সার করবা কি? অবশ্যই এল ভি। আর না হলে আর একটু ঘাটাঘাটি করে ধরে দেখে নিবা যে এদের ক্ষেত্রে মনে রাখবা যে এইখানের অংশে যে থাকে এখানের অংশে সেম থাকে। মনে আছে আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য দেখাইছিলাম না, যে যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সাবজেক্ট অবজেক্ট সেম হবে, আর যদি অবজেক্ট হয় তাহলে ডিফারেন্ট হবে। দেখছো পড়া কানেক্ট করতে পারো কেন আগের ক্লাসগুলো নিয়েছিলাম? দেখো সব ঠিকঠাক আছে কিনা। খাতা যদি ইয়ে না করো, খাতা যদি তুমি কি বলা হয় না পড়ো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। খাতা যদি না পড়ো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে ভাই, বুঝাইতে পারলাম লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব নিয়ে এটি আমাদের আলোচনা, একটা স্লাইড শুধুমাত্র লিঙ্কিং ভার্বের জন্য। এখন লিঙ্কিং ভার্বের প্রশ্ন আমি রাখি নাই, কারণ কেন রাখি নাই, তোমাদেরকে লিঙ্কিং ভার্বে অনেক প্রশ্ন আমি পড়াই আসছি। তাহলে আমাদের চলে গেল কি ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং, আর সব থেকে স্পেশাল ক্লাস হবে এখন, সেটা নাম হচ্ছে কজেটিভ ভার্ব। সব থেকে স্পেশাল ক্লাস, সব থেকে স্পেশাল ক্লাস কজেটিভ ভার্ব। সুন্দর করে টাইটেল দাও, সুন্দর করে টাইটেল দাও, নাম কি? কজেটিভ ভার্ব। এখন দেখো আমার স্টুডেন্ট হইলে আমার মতো করে পড়তে হবে, কিছু জিনিস তোমাদেরকে নতুন শেখাইব আজকে। কি তোমাদের দিতে হবে, কি? কজেটিভ ভার্ব। এরকম হইলো কেন? ওকে, কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে বাংলা কি রে? প্রযোজক ক্রিয়া। প্রযোজক, সুন্দর করে টাইটেল দাও, দিয়া লিখো পজিটিভ ভার্ব মানে কি? প্রযোজক ক্রিয়া। তোমরা একটা বিখ্যাত এক্সাম্পল জানো সবাই, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। কি রে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সেই যে বিখ্যাত এক্সাম্পল, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মানে কি? মানে পজিটিভ ভার্ব। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মানে হচ্ছে পজিটিভ ভার্ব। হ্যাঁ দেখবা এখানে দুইটা ক্রিয়া থাকবে, আমরা ডেফিনেশনটা লিখে ফেলবো নাকি আমরা? এখানে দুইটা কাজ থাকবে দেখবা। প্রযোজক ক্রিয়া, দেখবা এখানে দুইটা কাজ। আমি তোকে বাংলা এক্সাম্পলটাকে দিই, দাঁড়াও। বাংলা এক্সাম্পল তোমরা 9-10-এ পড়ে আসছো এটা, যে মা, বিখ্যাত এক্সাম্পল, মা শিশুকে, আল্লাহ, মা শিশুকে কি করছে? চাঁদ দেখাচ্ছে। শোনো এখানে বিষয়টা হচ্ছে যে দুজন জিনিস আছে, দেখো একজন হচ্ছে মা, একজন হচ্ছে শিশু। কয়টা কর্তা? দুইটা কর্তা। এখন শিশুর কিন্তু চাঁদ দেখার এবিলিটি নাই। কি বললাম? শিশুর কিন্তু চাঁদ দেখার এবিলিটি নাই। চাঁদ দেখাচ্ছে কে? চাঁদ দেখাচ্ছে মা। মা শিশুকে চাঁদটা দেখায় যে, তাহলে আমরা কি বলতে পারি? যে সমস্ত ভার্ব, লেখো, যে সমস্ত ভার্ব, যে সমস্ত ভার্ব আচ্ছা, যে সমস্ত ভার্ব দিয়ে অন্যকে কাজ করানো হয়, অন্যকে কাজ করানো হয়, তাদেরকে বলা হয় কি ভার্ব?
পজিটিভ ভার্ব। অর্থাৎ তুমি নিজে কাজ করবা না, অন্যকে দিয়ে কাজটা করাবা। কি করবা? নিজে কাজ করবা না, নিজে কাজ করবা না, অন্যকে দিয়ে কাজটা করাবা। সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। তুমি নিজে কাজটা করবা না, অন্যকে দিয়া কাজ করাবা, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি যদি বলি যে সাপুরে সাপ খেলাচ্ছে, এখন খেলতেছে কিন্তু সাপেই, কিন্তু সাপ খেলাচ্ছে কে? সাপুরে। আমি গরুকে ঘাস খাওয়াই, ঘাস কিন্তু গরুই খাইতেছে, কিন্তু খাওয়াইতেছে কে? আমি। এই দেখছো, মা শিশুকে চাঁদ দেখায়, চাঁদ আসলে শিশুই দেখতেছে, কিন্তু শিশু দেখার এবিলিটি নাই, কাজটা করাই দিচ্ছে কে? মা বলতেছে এই যে বাবা, এই যে শোনা দেখো চাঁদ। তার মানে একজন আরেকজনকে দিয়ে যে কাজগুলো করায় নেয়, দিস ইজ কল পজিটিভ ভার্ব। বিখ্যাত এক্সাম্পল হচ্ছে আমরা যারা ছেলেরা, আমরা দেখবে সেলুনে গিয়ে কি করি? আমাদের চুল কাটতে হয়। এখন চুলকে আমি নিজে নিজে কাটি না, তোমরা অনেকে দেখবে দাঁতের মধ্যে ঝামেলা হয়। যেমন আমি গত পরশু দিন দাঁতের ডক্টর দেখাই আসলাম, তো দাঁতের মধ্যে অনেক সময় ঝামেলা হয়, দাঁতের আমাদের ফিলিং করা লাগে না? সো এই কাজটাকে আমি নিজে করি না, কে করে? ডাক্তার করে। মাথার চুল কে কাটে? নাপিত কাটে। ওই যে দেখো, কাজটা আমারই, কিন্তু কেটে দিচ্ছে কে? নাপিত। দাঁতটা আমারই, কিন্তু দাঁতটা ফিলিং করে দিচ্ছে কে? ডক্টর। এই যে দেখো, যখন এই ধরনের বিষয়গুলো চলে আসে, সেটার নামই হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি পজিটিভ ভার্ব তোমরা ক্লিয়ার। যে সমস্ত ভার্ব দিয়ে অন্যকে কাজ করানো হয় তাদের পজিটিভ ভার্ব। আরো সুন্দর ডেফিনেশন ছিল, যে সমস্ত ভার্ব অন্যকে দিয়ে কাজ করানো বোঝায় আর কি, মানে যে সমস্ত ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কোনো কাজটা করায় বা কাজটা করিয়ে নেয়, তাদেরকে আমরা পজিটিভ ভার্ব বলি। আশা করি পজিটিভ ভার্বের বেসিক ক্লিয়ার করতে পারছি। এখন তোমরা একটু কয়েকটা ফর্ম লিখবা। দেখো ভার্বের ফর্ম কয়টা তোমরা জানো? ভার্বের ফর্ম, এটা রাইট ফর্ম অফসে বলবো। আপাতত তোমরা অনেকেই মনে করবা যে ভার্বের ফর্ম তো ভাই 3টা। বল দেখি, সবাই বলতো দেখি একটু ভার্বের ফর্ম কয়টা বল দেখি, তোদের কি অবস্থা? ভার্বের ফর্ম কয়টা বল। এইটা টোটালি টেকনিকে শিখবো। রায়হান ভাই এমন টেকনিকে শিখাবে, 1 সেকেন্ডে পরীক্ষা হলে অ্যান্সার করে আসবে যদি আসে। বলতো ভার্বের ফর্ম কয়টা? পোলাপান, ভার্বের ফর্ম কয়টা বল। বল বল, তাড়াতাড়ি বল, সবাই বল। 3টা। তারপর এই বাচ্চারা রেসপন্স না করলে কেমনে কি? রেসপন্স করা লাগবে তো ভাই, সবাই রেসপন্স কর, যার মনে জয়টা আছে বল। 3টা। তোমরা জয় বাংলা। এখানে উপস্থিত আছিস 9 জন, 9 জনে বল না, 1 2 3 4 5 6 7 8 9 জন, 9টা বললে তো যে কোনো একটা অ্যান্সার হবেই। 3টা। সবাই জয় বাংলার উপরে আছে, বুঝছো? সবাই গোপালগঞ্জ আছো। ভার্বের ফর্ম হচ্ছে 10টা। কোন গ্রামারিয়ান বলছে 9টা। ঠিক আছে, আমরা সব থেকে বেশি পড়াই 7টা। বুঝছো? বুঝো তোমাদের ইংরেজি কোন জায়গায় তোমরা? এই যে একজন বলছে 5টা, হ্যাঁ 5টা, অনেক টিচাররা 5টা পড়ায়, অনেক টিচাররা 5টাও পড়ায়, কিন্তু ভার্বের ফর্ম 10টা বা 9টা। ওকে, আমরা এইগুলো তোমাদেরকে রাইট ফর্ম ভার্বস বা রাইট ফর্ম ভার্বসে সুন্দর করে আলোচনা করবো। জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম যে ভার্বের ফর্ম 3টা না। তো আমরা শিখছি কোনটা? V1, V2 আর V3, এই হইলো 3টা। ওকে, চলো আমি এখন তোমাকে কয়েকটা জিনিস দেখাবো। V1, V1 কি রে? প্রেজেন্ট ফর্ম, তোমরা জানো, এটি লিখো, একটু একটা বক্স করে লিখো। 2 নম্বর কি? V2, তোমরা জানো কি? পাস্ট ফর্ম। 3 নম্বর কি রে? V3, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমাদের শেষ। হ্যাঁ, আমাদের কতক্ষণ হইলো? আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো হইলো। ঠিক আছে, 1 ঘন্টা হয় না এখনো, 1 ঘন্টা এখনো হয় নাই। এইটা আমাদের শিকার হচ্ছে আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ট্রানজিটিভ বললাম, ইন্টেন্সিটিভ বললাম, পরে জাস্ট নন ফাইনাইট নিয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিব তোমাদেরকে। দেখো পাস্ট পার্টিসিপল আর V4 কে আমি বলি জেরান্ড। এখন এক একজন এক একটা বলতে পারে, যারা আমার স্টুডেন্ট তারা V4 মানে তোমরা মনে রাখবা কি? জেরান্ড। আর জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি হলে সেটা নাউনের কাজ করবে। মনে আছে আমরা জেরান্ড পার্টিসিপলে পড়ে আসছি কিন্তু। তাহলে 4 নম্বর ফর্মের নাম কি? জেরান্ড ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। আর 5 নম্বর ফর্মের নাম কি? ইনফিনিটিভ ফর্ম। দেখো এগুলো শুনোই নাই যে V4 কি আর V5 কি, কিন্তু রায়হান ভাই স্টুডেন্ট হইলে তোমাকে V4 V5 জানতে হবে।
এই দেখো, তাহলে ইনফিনিটিভ ফর্ম, V5 মানে কি ইনফিনিটিভ ফর্ম। এখন তোমার কাজ হচ্ছে এই 5টা জিনিস মনে রাখা। V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 মানে হচ্ছে জেরান ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম, আর V5 হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তোমাকে এইগুলা জানার দরকার নাই, তোমাকে V1 কি, V2 কি, V3 কি, V4 কি এটা তোমাকে জানা লাগবে, কারণ আমরা এগুলা দিয়ে টেকনিক সাজাবো। V1, V3, V4, V5। তুমি যখন বিশেষ করে আমার স্টুডেন্ট যারা, তোমরা যারা রায়হান ভাই স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই এটা জানা লাগবে, কারণ আমি যা পড়াবো সব এইভাবেই পড়াবো। সো তোমাদেরকে জানা লাগবে। এখন একটু সবাই বলো যে এই জিনিসগুলো তোমার মনে থাকবে কিনা। V5 হচ্ছে ভার্বের 5 নাম্বার ফর্ম, আর ভার্বের 5 নাম্বার ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম, আর ইনফিনিটিভ ফর্ম মানেই 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের 4 নাম্বার ফর্ম মানে হচ্ছে জেরান ফর্ম, আর জেরান ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম তোমরা জানো। সো এই জিনিসটা খাতায় সুন্দর করে একটা বক্স করে নোট করো, একটা বক্স করে জোস করে নোট করো, কারণ এটা তোমার কত জায়গায় কাজে লাগবে। আমি যতদিন পড়াবো, আমার ক্লাস যতদিন করবা, ততদিন তোমার এটা কাজে লাগবে। আর ইন ফিউচারে যারা ইংরেজি পড়াবা, তোমাদের ক্ষেত্রেও বিষয়টা কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ। এটা মনে থাকলে আমরা এখন টেকনিকে যাবো। চোরাই বুদ্ধি দেখো এবং আমি আমার লাইফে সবথেকে বেশি স্ট্রাগল করছি একটা জিনিস নিয়ে, বুঝছো? তোমাদেরকে বলি, সব থেকে বেশি স্ট্রাগল করছি আমি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। আমি এটা কোনোভাবেই শিখতে পারতাম না, এবং আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, আমি ভুল করে আসছি, মানে খুবই প্যাথেটিক বিষয়টা। কিন্তু এই পজিটিভ ভার্ব এরপরে আমি এমনভাবে আবিষ্কার করছি যে আমার কোনো স্টুডেন্ট, গুচ্ছে তো প্রতি বছরই একটা প্রশ্ন আসে, গুচ্ছে প্রতি বছরই প্রশ্ন আসে, আজকে পর্যন্ত 3 সেকেন্ডের বেশি লাগে নাই তোমরা আরও ফাস্ট, তোমাদের আরও কম 2 সেকেন্ড লাগবে। এবং এটা আমার সার্থকতা যে এত সময় নষ্ট করে এই জিনিসগুলো তোমাদের জন্য এত ইজি করে। আমরা এইমাত্র তোমার শিয়াবের সাথে কথা বলতেছিলাম যে আমরা বাচ্চাদেরকে যেমনি পড়াই, আমাদেরকে যদি স্যাররা এমনি পড়াইতো, কিচ্ছু পড়ায় নাই ভাই। আমি ফোকাসের মতো কোচিংয়ে এডমিশনের কোচিং করছি, ফার্ম গেটে, তাও ঢাকায়, অনেক টাকা পয়সা খরচ করে। আমার বাবার খুব বেশি টাকা পয়সা নাই, আমি ওইখান থেকে আই না, ওনার শখ ছেলেকে ভালো কোচিংয়ে পড়ছি, কিচ্ছু শিখাইতে পারে নাই। আমরা বাচ্চাদেরকে ক্লাসরুমে যেমনি শিখাই দিই, তুমি জানো না, আমি তো ফোকাসের টিচারও, তো আমি অফলাইনে যখন পড়াই 50, 60, 70 জন থাকে, বাচ্চাদেরকে আমি ক্লাসে মুখস্থ করাই দিই, আমাকে কেউ এমনি পড়ায় নাই। তারপরেও আমি তোমার 18.75 পেয়েছি ইংলিশে 30-এর মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে হচ্ছে 8% পাস করতে পারে হায়েস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে মানে 25-30-এর মধ্যে 8 পাইলে পাস, 808 পাইলে পাস হয়। এর মধ্যে 8% পাস করে, তোমার যদি 1 লাখ পরীক্ষা দেয়, তাহলে মোটামুটি 1200 পোলাপান পাস করে, আর কম 800-এর মতো পাস করে। আর ওইখানে আমি 18.7 পায়ে আসছি তারপরেও। সো ওইভাবে শেখার চেষ্টা করছি। ওকে, কিন্তু আমাদের কিছু শেখাতে পারে না, সবটা নিজের ক্রেডিট। আমার একটা ভাই ছিল, ওনার কাছে আমি পড়তাম, তো ওনার ক্রেডিট আর আমার নিজের ক্রেডিট, কিন্তু আমাকে কোচিংগুলো কিছু শেখাতে পারেনি। তবে আমরা বাচ্চাদেরকে এত জোস করে পড়াই, পোলাপান ইংলিশকে এনজয় করে অ্যান্সার করে, পরীক্ষা শেষ করে ফোন দেয়। তোমরা যারা জানো, যারা এবার হাজি জানে সে আমার ক্লাসগুলো করছো, তোমরা দেখবা যে পোলাপান আমার ফোন দিছে, ভাই এবার গুচ্ছের আমার একটা ব্যাচ ছিল, গুচ্ছের পোলাপান ফোন দিছে, ভাই মানে 18-19 অ্যাভারেজে পাইছে 25-এর মধ্যে, শাস্ত্রের যে প্রশ্ন ছিল, সরি গুচ্ছে না, শাস্ত্রে 18-19 অ্যাভারেজে পাইছে শাস্ত্রের পোলাপান, অথচ সায়েন্সের পোলাপান, ওদেরকে আমি জাস্ট 10টা ক্লাস নিয়েছি, 10টা ক্লাস, 18-19 মানে রেগুলারলি পাইছি, সবাই ফোন দিছে। 12 বছরেই কোনো লাভ হয় না, বিফোর বিভাগ দেখি না। হ্যাঁ, ওকে, এইগুলো তোমাদের জন্য আবিষ্কার, বুঝছো? একটু কথা বলে ফেললাম, রাগ করো না, কেউ রাগ করছো? রাগ করো না ভাই, আমি ছোট মানুষ, রাগ করলে আবার খারাপ লাগবে, রাগ করো না সোনারা। দেখো, তাহলে আমাদের এখন পজিটিভ ভার্ব, তাহলে আমরা V1 শিখে ফেললাম, V2 শিখে ফেললাম, V3 শিখে ফেললাম। সবাই একটু মনোযোগ দাও, তোমাকে আমি 15টা মিনিট চায়া নিচ্ছি, সকল কিছু বাদ, যার হাসতে মানে অন্য কোনো চিন্তা আছে বাদ দাও, যাদের মাথায় যত চিন্তা আছে এখন বাদ দাও, 15টা মিনিট ভাইকে দাও, 12টা মিনিট ভাইকে দাও। দেখো আমি তোমাকে কেমনে শিখাই পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব, এখন পজিটিভ ভার্ব আবার লিখি, আমরা একটা স্লাইড তো লিখলাম, আমরা বেসিক জানলাম। এখন পজিটিভ ভার্ব, তোমরা একটা বই যদি উল্টাও, তোমার যার হাতে যে বই আছে দেখবা, উল্টালে দেখবা পজিটিভ ভার্বের সাধারণত 2 ধরনের পজিটিভ ভার্ব। কয় ধরনের রে? 2 ধরনের। কিছু ভার্ব তোমার বইয়ে দেয়া থাকে, যেমন আমি তোকে যদি বলি যে ইট, কি বললাম তোমাকে, ইট একটা নর্মাল ভার্ব, এটার পজিটিভ হচ্ছে ফিড, তার মানে ইট হচ্ছে খাওয়া আর ফিড হচ্ছে কি, খাওয়ানো। এরকম লার্ন হচ্ছে শেখা আর টিচ হচ্ছে শেখানো। তাহলে এই দেখো,
এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। কিছু পজিটিভ ভার্ব আছে যেমন ইট, ফিড, লার্ন, টিচ, এরকম আরও 3-4টা পজিটিভ ভার্ব আছে যেটা তোমরা হচ্ছে তোমাদের যে কোনো সকল বই উল্টাইলে এটা পাবা। সো এইগুলো থেকে কিন্তু আমাদের কোনো প্রশ্ন হয় না, এগুলো থেকে কী হয় না, কোনো প্রশ্ন হয় না। আমাদের যে প্রশ্ন হয় সেই পজিটিভ ভার্ব 5টা, CAU পজিটিভ ভার্ব কয়টা রে? আছে হাজার হাজার, কিন্তু যে 5টা থেকে আমাদের প্রশ্ন হয় এই 5টা পজিটিভ ভার্ব আমাদের শেখা লাগবে। যে 5টা থেকে আমাদের প্রশ্ন হয় এই 5টা পজিটিভ ভার্ব আমাদের শেখা লাগবে। তোমরা অলরেডি জানো, সবাই জানো এগুলা, কিন্তু আমি তোমাকে টেকনিকটা শেখাবো। 5 জনের মধ্যে 1 নাম্বার কে? 1 নাম্বার হচ্ছে লেট, 2 নাম্বার হচ্ছে মেক, 3 নাম্বার হচ্ছে হেল্প, এরা হচ্ছে সবচেয়ে সহজ। আর কেরাবারা হচ্ছে নাম্বার 4, হ্যাভ, আর নাম্বার 5 হচ্ছে গেট। এরা দুজনের যত কেরাবেরা। টোটাল পজিটিভ ভার্ব হচ্ছে 5টা, এদের ফর্মুলা হচ্ছে টোটাল 8টা। 5টা পজিটিভ ভার্বের কয়টা ফর্মুলা? 8টা ফর্মুলা। তোমাকে ফর্মুলা মুখস্থ করা লাগবে। মুখস্থ তো না, আসলে মাথায় রাখা লাগবে, বারবার পড়ে পড়ে ফর্মুলাগুলো মাথায় রাখা লাগবে। তাহলে এই 5টা পজিটিভ থেকে প্রশ্ন আসবে। এই 5টা পজিটিভের মধ্যে সব থেকে কেরাবেরা হচ্ছে 2 জন, একজন হচ্ছে হ্যাভ আর গেট। তোমরা পোস্টমর্টমে দেখবে, এটা খুব সুন্দর একটা ভিডিও আছে। শি হ্যাজ মেড আস লুক স্মার্টার, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার। মনে আছে কাকুর ভাষণ? ওই যে উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি কিন্তু পজিটিভ ভার্ব বলেই কিন্তু উনি এই ভাষণটা দিয়েছিলেন। শি হ্যাজ মেড আস লুক স্মার্টার, শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার। উনি কিন্তু পজিটিভ ভার্ব ব্যবহার করে এই ভাষণটা দিয়েছিল। সো এই ভাষণটা দিয়ে কিন্তু আমি পজিটিভ ভার্ব পড়াই পোলাবানকে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখন ফর্মুলাতে যাব। আমরা কোথায় যাব রে? ফর্মুলাতে যাব। নাম্বার 1 দেখো, লেট আর মেক, আমি যেটাকে বলি এমএল, এমএল এ ফাটাকেস্ট নাকি, এমএল। মনে রাখবা লেট মেকের পরে অবজেক্ট। একটা ভার্ব যে পজিটিভ কেমনে চিনবা? মনে রাখবা যে সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, এরপরে তোমাকে বলবে আরেকটা ভার্ব বসাও। কি বলবে? আরেকটা ভার্ব বসাও। আমি তোকে বলি, এই আমাদের কাকুর এক্সাম্পলটাই লিখি যে শি হ্যাজ, শি মানে আপা, শি হ্যাজ মেড আস ড্যাশ স্মার্টার। অপশন এ নাম্বারে তোমার দিছে কি? লুকিং। 2 নম্বরে তোমার দিছে হচ্ছে লুকড। 3 নম্বরে তোমার দিছে হচ্ছে লুক। 4 নম্বরে দিছে টু লুক। ধরো এরকম দিয়েছে, ঠিক আছে, এরকম দিয়েছে। এরা তুমি একটা প্রশ্ন পজিটিভ ভার্বের কেমনে বুঝবা? দেখবা যে সাবজেক্টের পরে এটা মেড, সাবজেক্টের পরে ওই যে আমাদের যে 5টা ভার্ব ছিল, কে? লেট, মেক, হেল্প, সি, লেট, মেক, হেল্প, হ্যাভ, এই যে আর গেট, এই 5টা ভার্ব থাকবে। কারণ 5টা ভার্বের যে কোনো ফর্ম হইতে পারে, এনি ফর্ম, V1 হইতে পারে, V2 হইতে পারে, V3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখানে দেখো মেড, মেড মানে ভিত্তি, কোন ভার্বের? মেকের। তাহলে যা কিছু হইতে পারে, এটা তোমার বিষয় না দেখা। তুমি বুঝবা যে দেখবা এই 5টা ভার্বের পরে যদি একটা অবজেক্ট আছে, কখন বুঝবা যে প্রশ্নটা পজিটিভ ভার্বের? দেখবা এই 5টা ভার্বের পরে কোনো অবজেক্ট আছে কিনা। যদি 5টা ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে, ধরে নিবা প্রশ্নটা কিসের? অবশ্যই পজিটিভ ভার্বের। আর পজিটিভ ভার্বের প্রশ্নটা তখন তুমি যখন সেন্টেন্সটা চিনে ফেলবা যেটা প্রশ্নটা পজিটিভ ভার্বের, তখন তুমি কিন্তু চিন্তা করতে পারবা পজিটিভ ভার্ব নিয়ে। তাহলে এটা তোমাকে বুঝলেই হবে। তাহলে অ্যান্সার কি হবে? লুক হবে। অ্যান্সার হবে লুক। এখন ফর্মুলাটা কি? যদি লেট আর মেক থাকে, তুমি সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে আর কি, যেটা তোমরা বলতো বেস ফর্ম বলো, আর B1 বলো। তাহলে আমি কি পড়ি? আমি কেমনে পড়ি? আমি পড়ি ML V1, মানে ML মানে হচ্ছে মেক, লেটের পরে কি বসে আমাদের সবসময়? ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। অবজেক্ট যেই থাকুক, মনে রাখবা ML এর ক্ষেত্রে অবজেক্ট ম্যাটার করে না, কিন্তু হ্যাভ আর গেটের ক্ষেত্রে অবজেক্ট ম্যাটার করে এবং স্পেশালি ম্যাটার করে। তাহলে লেট মেকের ক্ষেত্রে আমাদের অবজেক্ট ম্যাটার করে না, আর বাকি দুইটার ক্ষেত্রে অবজেক্ট ম্যাটার করে। তাহলে আমরা যদি লেট আর মেক দেখি, আমরা কি বসায় দিব? ভার্বের 1 নাম্বার ফর্ম বসায় দিব। এখানে আজ থাকলেও 1 নাম্বার ফর্ম হবে, এখানে যদি দাঁত থাকে তাইলেও হবে। এখন অবজেক্ট 2 প্রকার। অবজেক্ট কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে কি? বস্তুবাচক, আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। এটা তোমাকে একটু জানা লাগবে আজকে, এই যেগুলো পড়াইছিলাম সব কাজে লাগবে। তাহলে এইটা কেন হবে?
তোমার মনে রাখা লাগবে যে এমএল এর পরে ভার্বের বেস ফর্ম বসে। অলসো কেউ কেউ লেটেও এখানে নিয়ে আসছে, তাহলে লেট, মেক, হেল্পও মনে রাখতে পারো, হেল্পের ক্ষেত্রেও সেম সেম হয়। যাই হোক আমরা এমএলটা রাখি, হেল্পটা পরে লাগবো না, হেল্পটা পরে লাগবো। তাহলে এমএল এর পর আমাদের শেখা হয়ে গেছে কিন্তু দুইটা পজিটিভ ভার্ব শিখে ফেললাম। যদি কোনো বাক্যে লেট থাকে বেস ফর্ম, মেক থাকলেও বেস ফর্ম। তাহলে আশা করি এটা বুঝাইতে পারছি। 2 নাম্বার দেখো, 2 নাম্বার গেল হচ্ছে তোমার এই যে ক্যারা বেড়া হয়েছে এখন দেখো। আচ্ছা আমরা মেকটা লিখে ফেলি। মেকের ক্ষেত্রে তোমার V1ও হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। মেকের ক্ষেত্রে মেক প্লাস এখানে যদি একটা অবজেক্ট থাকবে তখন তুমি বুঝে পারবে পজিটিভ ভার্বের প্রশ্ন। তখন ভার্ব হিসেবে এখানে কে হইতে পারে, V1ও হইতে পারে, V5ও হইতে পারে। এখন V5 মানে কি, V5 মানে কি ইনফিনিটিভ, V5 মানে কি রে ইনফিনিটিভ, আর V1 মানে তো তোমরা জানোই বেস ফর্ম। তাহলে যেটা মন চায় এটা হবে, এই যেটা ভাল লাগে যেটা মন চায় ওইটাই হবে। তাহলে আমি বলতে পারি না যে সকিনা হেল্প ইউ, সকিনা হেল্প ইউ ড্যাশ, তোমার অপশন দিছি এ নাম্বারে কমপ্লিট দ্য নোটস। তোমরা নোটস করো না এরকম 2 নম্বরে দিলে তোমার টু কমপ্লিট, 3 নম্বরে দিল বোথ, 4 নম্বরে দিল কমপ্লিটেড। অ্যান্সার কর বাচ্চারা, অ্যান্সার কর। হ্যাঁ অ্যান্সার হচ্ছে বোথ। তাহলে এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা যে কি হয় যদি মেক থাকে, যদি এই আমরা হেল্প দিলাম না, মেক দিলাম কেন এটা, এই পোলাপান কিছু বলা না, এটা মেক দিলাম কেন, এটা হেল্প দিব না আমরা, এটা তো হেল্প দিব রে, মেক তো একেবারে হেল্প। তাহলে যদি হেল্প থাকে তাহলে হেল্পের পরে অবজেক্ট যেই থাকে, অবজেক্ট ম্যাটার করে না, আমাদের এখানে V1ও হইতে পারে, V5 হইতে পারে, যেটা থাকবে ওটা পরীক্ষায় দেখাবো। যদি দুইটা থাকে তাহলে বোধ দেখাবো। আশা করি এটা বুঝাইতে পারলাম। তাহলে আমাদের চলে গেল কি, লেট মেকের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, অবজেক্ট সকিনা থাকুক, রাহেন ভাই থাকুক, আর কলম থাকুক। আবার মেকের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রেও অবজেক্ট যেই থাকুক, V1ও হইতে পারে, V5ও হইতে পারে, যেটা থাকবে ওইটা দিব, দুটো থাকলে দুইটাই দিব। আর এখন হচ্ছে আমাদের আসল খেলা। কি খেলা? আসল খেলা। এখন একটু মনোযোগ দাও, এই যে 12 মিনিট চায় নিছিলাম না এটার জন্য, এখন একটু মনোযোগ দাও। আসল খেলা 1 নম্বর হচ্ছে কি হ্যাভ। পজিটিভ হ্যাভ। তোমরা যারা তারপরে ওটা আবার দেখতে চাও তোমাদের জন্য কিন্তু পোস্টমর্টেমের মধ্যে, পোস্টমর্টেম ইংলিশে খুব জোস করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিটিভের কি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, হেল্পের ক্লাস দেওয়া, হ্যাভের ক্লাস দেওয়া, গেটের ক্লাস দেওয়া, আলাদা আলাদা করে ক্লাস দেওয়া আছে, তোমরা আবার দেখে নিতে পারো। হ্যাভ হ্যাভ হ্যাভ। তাহলে হ্যাভের ক্ষেত্রে দুইটা ফর্মুলা, কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা। তাহলে এখন একটু ভালো করে শুনো ভাই কি বলতেছে, একটু ভালো করে শুনো। দেখো দুইটা শব্দ লিখবে, একটা হচ্ছে হ্যাপি, একটা হ্যাপি, আর একটা হচ্ছে হেট। তোমরা অবশ্যই দুইটা শব্দ সম্পর্কে জানো। হ্যাপি মানে সুখী, হেট মানে কি ঘৃণা করা। এখন তুমি এটা যদি মনে রাখতে পারো, তোমার কথা হচ্ছে হ্যাপি V1, হ্যাপি V1 হেট 3, তোমার পজিটিভ শেষ। দেখো আমার সাথে একটু বলবা, বলো হ্যাপি V1 হেট 3, হ্যাপি V1 হেট 3, হ্যাপি V1 হেট 3, হ্যাপি V1 হেট 3, হ্যাপি V1 হেট 3। এই কথা জব বা সারা রাত 20 মিনিট। হ্যাপি V1 হেট 3, V1 মানে কি হ্যাপি 1 বা হ্যাপি 1 হেট 3, যেটাই মনে করো। 1 মানে ভার্বের 1 নাম্বার ফর্ম আর 3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম।
তাহলে বলো তো, আবার বলো তো, হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাপি ওয়ান হেড থ্রি, পজিটিভ হ্যাভ শেষ, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। তোমার কথা হচ্ছে মনে রাখা হ্যাপি ওয়ান হেড থ্রি। মুখস্থ হয়েছে কিনা বল, মুখস্থ হয়েছে কিনা বল। হ্যাপি ওয়ান হেড থ্রি মুখস্থ হয়েছে? হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাপি ওয়ান হেড থ্রি। দেখ আমি বলে ফেলছি 20 বার, তোরা না বললে মুখস্থ হবে না, বলতে হবে। হ্যাপি ওয়ান হেড থ্রি, চিল্লায় চিল্লায় বাসায় বল, পড়তে থাক। দেখ পাশ থেকে আন্টি বলবে এই কী পড়ি সেগুলো। হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাঁ। এখন ওয়ান মানে তো আমরা জানি, ওয়ান মানে ভার্বের 1 নাম্বার ফর্ম, আর থ্রি মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। তার মানে এখন আর একটু ভাঙিয়ে এটাকে, অনেক কিছু আছে কিন্তু। হ্যাপি, হ্যাপি মানে হ্যাভ, এইচ থেকে আসছে কি রে, হ্যাভ। আর পি মানে শোনারা পার্সন, পি মানে হচ্ছে পার্সন, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। তাহলে হ্যাভের পরে যদি পার্সন থাকে, ব্যাখ্যাটা কি, হ্যাভের পরে যদি পার্সন থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম। আর এখানে হচ্ছে হেট মানে হচ্ছে হ্যাভ, হ্যাভের পরে যে টি, টি মানে হচ্ছে থিংস, আর থিংস মানে হচ্ছে বস্তু। তার মানে হচ্ছে হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম, আর হ্যাভের পরে যদি বস্তু থাকে ভার্বের 3 নাম্বার ফর্ম। তুমি এমনিও পড়তে পারো, কিন্তু তুমি যদি মনে রাখো হ্যাপি ওয়ান হেড থ্রি, খেলা শেষ। দেখ বুঝছিস কিনা? ইয়েস, হ্যাপি ওয়ান হেড থ্রি। এখন তুমি ইংলিশে লিখতে পারো, মনে হয়েছে তোমার যে ভাই এটা তো ভালো লাগতেছে না, আপনি ইংলিশে লিখেন, লিখো, লিখো হ্যাপি, এই যে ধরো হ্যাপি ভি ওয়ান হেড থ্রি, হেড থ্রি। তাহলে হ্যাভ, হ্যাভ, হ্যাভের পরে পার্সন ভি ওয়ান, হ্যাভের পরে টি থিংস ভি থ্রি, যেমনি মন সেমনি লিখ। তাহলে হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাপি ওয়ান হেড থ্রি, হ্যাপি ওয়ান হেড থ্রি মুখস্থ কর ভাই। তো আমি ইংলিশ শিখিয়ে দিলাম। বাংলা কথা কি, বাংলা কথা হচ্ছে হ্যাভের পরে যদি পার্সন থাকে, অর্থাৎ হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। আর হ্যাভের পরে যদি থিংস মানে বস্তু থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমরা অ্যান্সার করবা। এখানে একটা আমরা কি দিব, এক্সাম্পল দিব। আমরা এখন তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, মাই টিচার হ্যাভ আস, এখানে তোমার দিল ড্যাশ রিপোর্টস, হ্যাঁ ড্যাশ রিপোর্টস। দেখো অপশন দিয়েছে তোমার 1 নাম্বার, টু গিভ, গিভেন, গেভ, গিভ। অ্যান্সার করতে বলাপান দেখি। দেখ আরো জোস জোস অনেক কিছু আছে। হ্যাপি ওয়ান হেড থ্রি বলতে থাকো। দেখো বললাম তো আমার লাইফে সব থেকে বেশি প্যারা দিছে এই জিনিস, এরপরে এই জিনিসকে আমি এমনভাবে আবিষ্কার করলাম, এখন আমার থেকে জোস করে আর কজরি বাংলাদেশে কেউ পড়াইতে পারে না মোস্ট প্রবাবলি, আমি তো জানি না, মোস্ট প্রবাবলি। অ্যান্সার কর দেখি। তাহলে আমার কথা হচ্ছে তুই হ্যাভ দেখবি, এখন আমার কথা হচ্ছে তুই কজরিভ ভার্ব দেখবি। কজরিভ ভার্ব এখানে হচ্ছে হ্যাভ, তাহলে যদি এখানে লেট থাকতো বা হচ্ছে মেক থাকতো বা হ্যাভ থাকতো তাহলে আমি ভিওয়ান বসাই দিতাম, কিন্তু হ্যাভ আছে। হ্যাভের ফর্মুলা হচ্ছে দুইটা, হ্যাভের ফর্মুলা কয়টা রে, দুইটা। হ্যাভের ফর্মুলা একটা, এটা দুইটা। তাইলে এখন যদি হ্যাভ আছে তাহলে আমরা অবজেক্টকে দেখা লাগবে যে অবজেক্ট কে আছে। লেট মেকের ক্ষেত্রে অবজেক্টের ভ্যালু নাই, ভ্যালুলেস, কিন্তু হ্যাভের ক্ষেত্রে আমাদের অবজেক্টের ইউজ ভ্যালু। এখন অবজেক্ট যদি এখানে সকিনা হয়, অবজেক্ট যদি সকিনা হয় তাহলে ভি ওয়ান, আর অবজেক্ট যদি সকিনার কলমটা হয় তাহলে ভি থ্রি। তাহলে এখানে এখন দেখ তো কি হয়। তাহলে দেখ হ্যাভ আস, আস মানে তো বাবা আমরা, আমরা তো ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে আমরা কি বলতে পারি, হ্যাপি ভি ওয়ান, হ্যাপি ভি ওয়ান, হ্যাপি ভি ওয়ান হেড থ্রি। কেমন এলো, কেমন দিলাম পোলাপান? এখন এটা কর, এটা কর দেখি। টম, তোদের টম এন্ড জেরি আছে না, টম এন্ড জেরি, এখন দেখে টম আছে না, টম। এখন এটা কর দেখি তোরা। টম হেড আ বিগ টিথ, মনে আছে টমের কিন্তু একটা বড় দাঁত আছে, আ বিগ টুথ। এখানে কি হবে, এ নাম্বার দিলাম ফিল্ড, বি নাম্বার দিলাম ফিল। বল অ্যান্সার কি, বল বলবান অ্যান্সার বল।
বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এই বাচ্চারা হয়েছে নি? তাহলে কি হইলো রে? হ্যাভের পরে দাঁত আছে, দাঁত 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 দাঁত, তাহলে দাঁত কি হইলো? দাঁত মানে তো বস্তু, শোনা না, থিংস। তাহলে হেড ট্রি, তাহলে অ্যান্সার হচ্ছে ফিল্ড। আশা করি বুঝতে পারছি, নাহলে মুড়ি খাও, কিচ্ছু করার নাই। এখন সর্বশেষ হচ্ছে গেট, এটা আরো মজা। গেট, তাহলে আমরা কি লিখবো? জিপি, গ্রামীণ ফোন সিম আছে না, জিপি, জিপি 5 GT3, এমনি মনে রাখতে পারিস। জিপি 5 মানে কত গ্রামীণ ফোনের 5টা সিম আছে, জিপি 5 আর একটা হচ্ছে GT3, জিপি 5 GT3, জিপি 5 GT3, জিপি 5 GT3, জিপি 5 GT3। আই মেবি মানে কি? অ্যান্সার তো ফিল্ড এর শোনা না, এখানে দাঁত আছে না, দাঁত, তাহলে দাঁত তো বস্তু, তাহলে বস্তু হলে ভিতরি হবে। তাহলে জিপি 5 GT3, জিপি মানে কি? জি ফর গেট, আর পি মানে হচ্ছে পার্সন, আর পি মানে হচ্ছে পার্সন। তাহলে যদি গেটের পরে পার্সন থাকে তাহলে V5 মানে ভার্বের 5 নাম্বার ফর্ম, আর গেটের পরে যদি বস্তু থাকে, গেটের পরে যদি থিংস মানে হচ্ছে বস্তু, গেটের পরে বস্তু থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, এখানে গলা ছাড়া যাবে না, তো গলা না ছাড়লে গানের আসলে মজা নাই, আরো জঘন্য লাগে আর কি। গলা ছাড়লে ভালো লাগতো, কিন্তু আশপাশে তো অনেক মানুষ আছে, তো গলা তো ছাড়া যাবে না। সামনাসামনি গান শোনাবো, যাও, চান্স পা, আগে চান্স পা। ওকে, জিপি 5 GT3, আর পোস্ট মর্টমে কিন্তু কিছু গান আছে আমার, হ্যাঁ, যাদের ইচ্ছা আছে এখানে শুনো, এখানে তো রিল্যাক্স চিল্লাপাল্লা করা যায়। দেখো, জিপি 5 GT3 মুখস্থ কর। হ্যাপি 1 হেড 3 জিপি 5 GT3, হ্যাপি 1 হেড 3 জিপি 5 GT3, হ্যাপি 1 হেড 3 জিপি 5 GT3, পজিটিভ, শেষ। দেখ বুঝছিস কিনা, এখন বুঝছিস কিনা বল, এখন বুঝছিস কিনা বল, এখন বুঝছিস কিনা বল। আমি একটা এক্সাম্পল দিব, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাবো নাকি? আচ্ছা, সকিনার একটা এক্সাম্পল দিলাই অনেকদিন পরে, এই ভিডিও মনে হয় মন খারাপ করতেছে। সখিনা, ধরো সকিনা গট রায়হান, যাও, দিলাম, ড্যাশ দ্য পেপার্স, তোমার এ নাম্বার দিলাম, টু টাইপ, বি নাম্বার দিলাম টাইপ। দেখ অ্যান্সার কর। তাহলে হ্যাপি 1 হেড 3 জিপি 5 GT3, আর এমএল এর পরে ভার্বের বেস ফর্ম পজিটিভ, শেষ। যদি এটা আমার মতো 3 সেকেন্ডে মনে রাখতে পারিস, তাহলে পরীক্ষা হলে 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবি। আমি তোদেরকে এত ছোট করে দিয়ে দিলাম বিষয়টা। আমাদের কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ পড়া কিন্তু হয়ে গেছে। আমরা লিঙ্কিং ভার্ব শিখে ফেললাম, আমরা কজেটিভ ভার্ব শিখে ফেললাম, আমরা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সিটিভ ইন্টেন্সিটিভ ভার্ব শিখে ফেললাম। তার মানে আমাদের ফাইনাইট ভার্বের গোষ্ঠী শেষ। আমাদের ফাইনাইট ভার্বের কিরে গোষ্ঠী মোটামুটি শেষ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি? যেহেতু গট আছে গেট, তাহলে জিপি 5, জিপি মানে রায়হান তো পার্সন, তাহলে জিপি দি মনে মনে এরকম ধরবা, জিপি 5, তাহলে 5 মানে 5 নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম মানে ইনফিনিটিভ, টু টাইপ, টু টাইপ। ইয়েস, আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু প্র্যাকটিসে যাই, দেখি আমি যা পড়াইছি গাধার মতো চিল্লাইছি নাকি তোমরা কিছু বুঝছো, এটা এখন প্রমাণ হবে। এই দেখো, মাদার মেড হার বেবি, মাদার মেড হার বেবি টু টেক ফর টেকিং, অ্যান্সার কর, 3 সেকেন্ড।
এম এল কি, এম এল এ ফাটাকেষ্ট, এম এল এ ফাটাকেষ্ট। এম এল থাকলে ভার্বের বেস ফর্ম, এটা ইনফিনিটিভ ফর্ম, এটা বেস ফর্ম, এটা হবে না, এটা জেরান্ড ফর্ম। তাহলে এরপরে আমরা দেখি কি আছে। বলতেছে দ্য স্মেল অফ দ্য ফুড, এই যে মেক্স মাই মাউথ, মাউথ কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। মেক আছে যেহেতু, মেকের পরে ব্যক্তি বস্তু যেটা পারে এটা থাকুক, ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, যা পারে তা থাকুক। দেখো দেখো কি বলতেছে, মেকের পরে ব্যক্তি বস্তু, আমার অবজেক্ট দেখার দরকার নাই, লেটের পরে আমার অবজেক্ট দেখার দরকার নাই, হেল্পের পরে আমার অবজেক্ট দেখার দরকার নাই। আমরা অবজেক্ট দেখবো শুধুমাত্র হ্যাভ আর গেটের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাপি 1 হেড 3 এর ক্ষেত্রে কেবলমাত্র আমরা অবজেক্ট দেখবো। দেখ ক্লিয়ার কিনা, এটা দেখ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা অ্যান্সার কর। এই যে পজিটিভ ভার্বের প্রশ্ন, লেট মি, লেটের পরে কি হয়? বেস ফর্ম হবে, টু ওয়েন্ট হবে না, এটা V5, টু গো হবে না, অ্যান্সার হচ্ছে সি। দেখ কি ইজি, পারবি না, সবগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে। আবারও বলতেছে লেট মি, লেটের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে বেস ফর্ম কোনটা আছে? স্টে আউট, একটাই বেস ফর্ম আছে, স্টে আউট, লেট মি স্টে আউট। এটা দেখ, হি ডিড নট লেট, সেম লেট, তাহলে লেট থাকলে আমরা কি দিব রে? বেস ফর্ম দিব, বেস ফর্ম কোনটা? সি। এরপর দেখি কি আছে, জাভেদ গেটস আসাদ, এটা কর বাচ্চারা, এটা কর। আর নতুন যারা আসছিস, এখন জয়েন দিছিস, তোরা একটু বলবি যে তোরা কোন জেলা থেকে আছিস। হ্যাঁ, আমরা দেখলাম আগে নাটোর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী দেখলাম অনেকগুলাই, জামালপুর। এখন নতুন যারা আছিস তোরা একটু বলবি তোরা কোন জেলা থেকে। কেমন হলো রে? তার মানে কি আমাদের সূত্র কি ছিল? গ্রামীণ ফোন সিম, জিপি ফাইভ মানে ইনফিনিটিভ, তাহলে গ্রামীণ ফোন সিম হচ্ছে টু ওয়াশ। লাইফের বেস্ট পজিটিভ শেখা হয়েছে কিনা এখন বল, সোফার পৃথিবীর শ্রেষ্ঠ পজিটিভ শেখা হয়েছে কিনা বল। এখন দেখো, শি গেটস রহিম, তাহলে এটাও কি? জিপি ফাইভ, তাহলে অ্যান্সার টু ডু। এরপর দেখি আছে আমাদের, লাইক হিউম্যানস জো অ্যানিম্যাল মাস্ট হ্যাভ আ ডেন্টিস্ট, এটা করো। সর্বশেষ এটা সাস্টে আসা প্রশ্ন, এটা 12-13 সালে মেডিকেল আসা প্রশ্ন। হাজি দানেশো, এটা হাজি দানেশো কখন জানি আসছি, প্রশ্নটা কর। তাহলে আজকে তোদের পড়া কি? আজকে পড়া হচ্ছে হ্যাপি 1 হেড 3 জিপি 5 জিটি 3 এমএল ভার্বের বেস ফর্ম, এটা তোমাদের পড়া। আর মেকের পরে কি হয়? হেল্পের পরে আইএনজি হয়, ইনফিনিটিভ হয়। তাহলে আমরা একটু দেখবো যে কি হয়েছে। হ্যাভ, যেহেতু হ্যাভ আছে তাহলে আমাদের ওই যে হ্যাপি হেটের ফর্মুলাতে যাওয়া লাগবে। তাহলে হ্যাপি 1 হেড 3, তাহলে ডেন্টিস্ট। আর ডেন্টিস্ট কি পার্সন নাকি বস্তু? অবশ্যই ডেন্টিস্ট একজন পার্সন, মানে ব্যক্তি। যদি ব্যক্তি হয় তাহলে হ্যাপি V1 হেড 3, হ্যাপি V1 হেড 3। হ্যাপি 1 হেড 3, আর ফিল্ড হবে কেন রে? হেড 3 ডেন্টিস্ট, এখানে ডেন্টিস্ট মানে কি? যে দন্ত চিকিৎসককে বলা হয় ডেন্টিস্ট। তাহলে একজন তো ডেন্টিস্ট একজন পার্সন বাবা, ডেন্টিস্ট একজন পার্সন। সো কল্ড, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট অবজেক্টকে চিনা, খুবই ইম্পর্টেন্ট অবজেক্টকে চিনা, যে অবজেক্ট কে হচ্ছে, ব্যক্তি হচ্ছে নাকি বস্তু হচ্ছে। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ডেন্টিস্ট, অবজেক্টটা গুরুত্বপূর্ণ। তাহলে অবজেক্ট যেটা হয় এটা অনুযায়ী তোমরা প্রশ্ন করবা। এখন এইটা অ্যান্সার করো, আনিস হেড শহীদ, তাইলে হ্যাপি 1 V1, তাহলে অ্যান্সার হচ্ছে ক্লিন। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল রিয়েলি, অ্যান্সার করো দেখে ইজ রিয়েলি। এটা এই যে কিসের প্রশ্ন জানি, এটা লিঙ্কিং ভার্বের প্রশ্ন। এই যে স্মেল,
এই যে স্মেল লিঙ্কিং ভার্বের প্রশ্ন, তাহলে লিঙ্কিং ভার্বের পরে আমরা ফর্মুলা বলে দিছিলাম, লিঙ্কিং ভার্বের পরে আমরা ফর্মুলা বলে দিছিলাম। বাচ্চারা অ্যান্সার করতো, দেখি কি অ্যান্সার করলো তোমরা। আমাদের মেসেঞ্জার কোথায়, মেসেঞ্জার, ওকে, তাহলে আমাদের হচ্ছে আচ্ছা ওকে ওকে ওকে, আমরা শেষ করবো, আমরা শেষ করবো। হ্যাঁ, কি অবস্থা দেখি তোমাদের। এই পোলাপান স্মেল, এরপর আমরা বলা কিছুক্ষণ আগে কি বললাম, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যান্সার হচ্ছে সুইট। কি সুইটারিং মিটারিং বেটা করতে কি আলাপ সালাপ করে এগুলো। দেখো দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইন দ্য, বলতেছে এখানে ইউনিভার্সিটি ইন দ্য সেন্টেন্স, দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি, তাহলে দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি এখানে এটা অ্যাডজেক্টিভ। কারণটা কি, কারণটা কি, এই যে লাইব্রেরি নাম এর আগে বসছে, সেটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা অন্য প্রশ্ন। তাহলে আমাদের মোটামুটি এটা আলোচনা শেষ। এখন আসো আমরা সর্বশেষ যেটা আলোচনা করবো, আমাদের ফাইনাইট ভার্ব শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে জাস্ট একটু আলোচনা, তোমাদেরকে জাস্ট চিনায়া দিই নন ফাইনাইট ভার্ব। আচ্ছা নন ফাইনাইটের আগে, আচ্ছা নন ফাইনাইট লিখে ফেলি, নন ফাইনাইট লিখে ফেলি, একটু তো আলোচনা, জাস্ট অল্প একটু আলোচনা, এটা নন ফাইনাইট লিখি। দেখো দেখো নন ফাইনাইট ভার্ব হচ্ছে, আমরা তো ডেফিনেশনটা লিখি, যে সকল ভার্ব সাবজেক্ট পারসন টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, তাদেরকে, এই দুইটা কুলুকুলু আছে কিন্তু, পজিটিভ ভাবে দুইটা কুলুকুলু আছে, এটা আজকে দিব না, আমরা আপনারা যখন ভুল করবেন তখন আপনাদেরকে আমি শেখাবো। তাদেরকে বলে নন ফাইনাইট ভার্ব। এরা কারা, এরা হচ্ছে ইনফিনিটিভ। এক নম্বরে কি লিখবো, ইনফিনিটিভ, ওই দিন আমরা বলে আসছিলাম, আজকে আরেকটু লিখে দিচ্ছি। ইনফিনিটিভ কি লিখবেন এরকম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে কি ইনফিনিটিভ। সাধারণত নাউনের কাজ করবে, কি বুঝাবে, উদ্দেশ্য বুঝাবে, উদ্দেশ্য বুঝাবে, তাহলে সেটা হয় ইনফিনিটিভ। দুই নম্বর ছিল জেরান্ড। আমরা কি বলছিলাম, জেরান্ড হচ্ছে আপনার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি কিসের কাজ করবে, নাউনের কাজ করবে, সেটা হচ্ছে জেরান্ড। আমরা যদি এক্সাম্পল দেই, আমরা বলতে পারি রাইটিং, রিডিং, ইটিং এটসেট্রা। তিন নাম্বার কি, পার্টিসিপল। তোমরা মডিফায়ারে পড়ে আসছো, পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের 3 নাম্বার ফর্মটি, পার্টিসিপল আমরা লিখবো অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ করবে। এই শেখ স্বপন সাহেব ভাই, আপনাকে বেড়া এই তো আলাপ আগের আলাপ, এই 1 বছর আগের কথা, এসব আলাপ এখানে বলার কি দরকার।
দেখো তাহলে এটা গেল অ্যাডজেক্টিভের কাজ করলাম। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল তিন ধরনের, আমরা বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো আমরা একটু লিখে দিই, এক পেজে লিখে দিব। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বের সাথে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। আর পাস্ট পার্টিসিপলটা কি তোমরা জানো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিত্রি, কিসের কাজ করবে? অবশ্যই অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। আর 3 নাম্বারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা খুব একটা আসে না কোথাও, জাস্ট তুমি জেনে রাখো। পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিত্রি, হ্যাভিং প্লাস ভিত্রি, হ্যাভিং প্লাস ভিত্রি, সেটাও সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা বলে থাকি পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের, এই জাস্ট লেখা রাখো এটা, যে ইনফিনিটিভের বিষয়টা কি, জেরান্ডের বিষয়টা কি, পার্টিসিপলের বিষয়টা কি। সাধারণত এরা হচ্ছে আইজিপি, নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কেমনে গঠিত হয়, পাস্ট পার্টিসিপল কেমনে গঠিত হয়, পারফেক্ট পার্টিসিপল কেমনে গঠিত হয়, ভাই লিখে দিছে। একজন ডান বলো, লেখা হলে একজন ডান বলো। আর হচ্ছে 5 মিনিট নিব হাইয়েস্ট, তোমাদের ক্লাস শেষ, ঠিক আছে? হাইয়েস্ট 5 মিনিট নিব। কত ইম্পর্টেন্ট অনেক জিনিস তোমাদের শেখাইছি, বুঝছো? তোমরা এখন যদি নিজে ধরে রাখতে পারো তাহলে মাশাল্লাহ, নিজে ধরে রাখতে পারলেই মাশাল্লাহ। তাহলে আমাদের চিল্লানোটা সফল, এই যে গাধার মতো চিল্লাইতেছি না, তাহলে আমি সফল, ঠিক আছে? এটা আমি ধরে নিতে পারবো। ওকে, এখন আমাদের বাকি আছে একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। টাইটেল দাও, প্রাইমারি অক্সিলিয়ারিজ। তাহলে আমরা শিখছি কি প্রাইমারি অক্সিলিয়ারির কাজ কি? প্রাইমারি অক্সিলিয়ারির কাজ হচ্ছে, আমরা শিখছিলাম যে প্রাইমারি অক্সিলিয়ারি আমরা লিখবো কাজ, দুইটা কাজ। কয়টা কাজ করে প্রাইমারি অক্সিলিয়ারি? কে কে? বি, ডু, আরেকজনকে হ্যাভ। টোটাল কয়জন? টোটাল কয়জন? টোটাল ইন টোটাল 15 জন, মনে আছে? ইন টোটাল 15টা। কাজ হচ্ছে দুইটা, কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে এরা মেইন ভার্ব হয়, এরা মেইন ভার্ব হয়। 2 নম্বর হচ্ছে এরা কি হয়? এরা তোমার অক্সিলিয়ারি ভার্ব হয়, অক্সিলিয়ারিও হয়। এই কারণে এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। এরা মেইন ভার্ব হয়, এরা অক্সিলিয়ারি ভার্ব হয়। যেমন আমি তোমাকে যদি বলি, আমি তোমাকে সে ফর এক্সাম্পল আমি তোকে বললাম যে আই হ্যাড আ খাও। এখন এখানে হ্যাডটা দেখো তো কি? অবশ্যই মেইন ভার্ব। কি রে? অবশ্যই মেইন ভার্ব। আবার আমি যদি বলি আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভ ফিনিশড দ্য জব, তাহলে এখানে আবার হ্যাডটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, এখানে হ্যাড মেইন ভার্ব। তাহলে এটাই হচ্ছে মূলত প্রাইমারি অক্সিলিয়ারির কাজ। ঠিক একই রকমভাবে অন্যগুলো হবে আর কি। তুমি এম দিয়ে করতে পারো, আই এম আ স্টুডেন্ট, আবার তুমি বলতে পারো আই এম রিডিং বুক। তাহলে এখানে একটা এম হচ্ছে অক্সিলিয়ারি, একটা এম হচ্ছে মেইন ভার্ব। তাহলে আশা করি আমি তোমাদেরকে যে প্রাইমারি অক্সিলিয়ারি বিষয়টা বুঝাইতে পারলাম। আর মোডাল অক্সিলিয়ারির যে বিষয়টা, মোডাল অক্সিলিয়ারির যে বিষয়টা কোনটারে? মোডাল অক্সিলিয়ারির যে বিষয়টা, সেটা হচ্ছে এরা, ওদের কাজ একটা। কয়টা কাজ? কয়টা? একটা। এরা কিয়ামত পর্যন্ত হুবহু পরীক্ষার খাতায় নোট এমনি লিখবা, এরা কিয়ামত পর্যন্ত কি হয়? অক্সিলিয়ারি হয়, অক্সিলিয়ারি হয়। এরা মেইন ভার্ব হওয়ার যোগ্যতা রাখে না, এরা মেইন ভার্ব হওয়ার যোগ্যতা রাখে না, এরা সবসময় অক্সিলিয়ারি হয় এবং এদের কাজই হচ্ছে সাহায্য করা, মেইন ভার্বকে সাহায্য করা। কাকে সাহায্য করা? মেইন ভার্বকে সাহায্য করা। যেটা মনে রাখবা, এইগুলার পরে বড় করে লিখবা, এইগুলার পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হয়, যেটা তোমার কনসার্ন মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। এটা তোমার বড় করে লেখা রাখবে যে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম হয়। তুমি কোনোদিন লিখতে পারবে না যে আই ক্যান ডিড ইট। কি বলতে হবে তোমাকে? যে আই ক্যান ডু ইট। তার মানে ক্যান যেহেতু একটা মডাল অক্সিলিয়ারি, এরপরে ভি2 হওয়ার অপশন নাই, অন্য কিছু হওয়ার অপশন নাই, কেমন পর্যন্ত হবে কি আমাদের? V1। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের সামারি। আশা করি
তোমাদের বুঝাইতে পারছি। একটু বলে দাও সবাই যে ক্লাসটা কেমন লাগছে, বুঝছো কিনা একটু বলো। তোমাদের কয়েকটা কথা শুনি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার ব্যাপারে, ইংরেজি ব্যাপারে, সকল কিছু যদি কোনো প্রশ্ন থাকে এখন ভাইকে কর, কিছুক্ষণ 2 মিনিট তাদের প্রশ্নগুলো নেই, তারপর আমরা চলে যাব। সব ঠিকঠাক কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, বুঝাইতে পারলাম কিনা, বুঝছো কিনা, ঠিক আছে? এর বাইরে হচ্ছে এনি কোয়েশ্চান, নতুন কিছু শিখছো কিনা, সব কিছু একটু বলো ভাইয়াকে। সব ঠিকঠাক কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, বুঝাইতে পারলাম কিনা, তো আশা করি বুঝাইতে পারছি। আর তোমরা যারা হচ্ছে যে যাদের ইংরেজির প্রতি একটা হচ্ছে আমার মতো একটা অদৃশ্য ভয় কাজ করে, এখনও আমার করে, হ্যাঁ, তোমাদের আসলে করার জন্য আমরা দেই না। তো আশা করি এই যে এই ভয়টা তোমাদের দূর করার চেষ্টা করতেছি। এখন তোমাদের হাতে আলহামদুলিল্লাহ অনেক দিন সময় আছে ভাই। অনুগ্রহ করে কাজগুলা করো, কাজগুলা করলে তোমরা অনেকটা আগায় দিবা, অনেকটা আগায় যাবে। যে আমি বললাম না, যাদের ইন্টেনশন ছিল না যে আমি ইংরেজি দেখাবো, তোমরা ইংরেজি দেখাবা। এখন তোমার কাছে কি আমি কি তোমাকে সারাদিন প্র্যাকটিস করাতে পারবো? সম্ভব না। আমি হয়তো তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার আগে হয়তো সাজেশন ওয়াইজ কিছু কথাবার্তা বলবো, কিন্তু সাজেশন সবসময় সাজেশনই হয়, বুঝছো? এটা রিস্কের বিষয়। সো তোমার কাজ কি? তোমার কাজ হইল যে পার উইকে, সপ্তাহে কয়দিন, অ্যাটলিস্ট 2 বার, আমি 3 বার দিন বলছিলাম, অ্যাটলিস্ট 2 বার পুরো খাতা রিভিশন। এটা হলো তোমার প্রথম কাজ, রিভিশন। তোমার প্রথম কাজ হচ্ছে এটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস। যার কাছে যে ধরনের বই আছে, যার কাছে যত ধরনের বই আছে, ওইখান থেকে এই কজেটিভ বার প্র্যাকটিস করবা, আজকে লিঙ্কিং ভার্বের চ্যাপ্টার খুলে প্র্যাকটিস করবা, নতুন অনেক কিছু শিখবাও তুমি। আমি তোমাদের যেগুলো ভাইটাল লাগবেই এগুলো দিছি। আর বাকিগুলো যে লাগবে না তা না, তোমাকে নতুন কয়েকটা জিনিস এখান থেকেও শিখে নিতে হবে, ঠিক আছে? এই দেখো এটা। আর তোমাদের আরেকটা জিনিস, সেটা আমি বলে দিই না আগে, সেটা হচ্ছে জেন্ডার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এখান থেকে তোমার 1 থেকে 2 নম্বর 100% ফিক্সড। এখন কি করা লাগবে? মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কোনটার মেসকুলিন কি, কোনটার ফেমিনিন কি। এই যে ড্রোন, বি, ঠিক আছে না? ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, বি হচ্ছে মহিলা মৌমাছি। এই ধরনের জেন্ডারগুলো তোমাকে পড়া লাগবে। আর নাম্বারগুলোও তোমাকে পড়া লাগবে, যে কোনটা সিঙ্গুলার নাম্বার কি, কোনটা প্লুরাল নাম্বার কি, ঠিক আছে? যেমন ডেইটাম সিঙ্গুলার, ডেইটা প্লুরাল, ঠিক আছে? এই যে জিনিসগুলো তোমাকে যে কোনো একটা বই থেকে, তোমার কাছে যে বইটা বাসায় আছে, জেন্ডার নাম্বার তোমার হোমওয়ার্ক। এই জেন্ডার নাম্বার হোমওয়ার্ক তোমার কোন দিন পর্যন্ত চলবে জানো? আমাদের যতদিন পর্যন্ত ফাইনাল মডেল টেস্ট না হয়েছে, ততদিন পর্যন্ত তোমাদের এই পড়া চলবে। নিজের মতো করে পড়বা। এখান থেকে আমাকে প্রশ্ন করবো আমরা, অনেকগুলো প্রশ্ন করবো আমরা। সো সবাইকেই অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্যে, ভাইকে হেল্প করার জন্যে। আশা করি বুঝাইতে পারছি। আর এই তো ওভারঅল খুবই ভালো লাগছে। আশা করি তোমরা ইংলিশকে এনজয় করে শিখো। আর ফাইনাল কথা আবারও বলছি, যারা এখনও আমার সাথে কানেক্টেড না, তোমরা পোস্টমর্টেম ইংলিশের সাথে কানেক্টেড হয়ে যাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।